আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে উদ্ভাস কর্তৃক আয়োজিত আজকে ক্লাসে স্বাগতম জানাচ্ছি। যারা সালাম দিচ্ছ, ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। যাই হোক, আমরা ক্লাসটা শুরু করব। তো আমাদের আজকে ক্লাসটা কন্ডাক্ট করবেন তারিক ভাইয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, শুনতে পারছেন? ওয়ালাইকুম আসসালাম। ভাই ভাই আমার কথা শোনা যাচ্ছে ঠিক মতো? হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর আমাদের সাথে কেউ নিতে আছে রাফিয়া আপু। আপু আসসালামু আলাইকুম। জি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে, তোমরা কিউএনএ তে টপিক রিলেটেড প্রশ্নগুলো করবা। আপু যেহেতু আছে, ইনশাআল্লাহ রেসপন্স করবে তোমাদের। আর ভাইয়া যদি ভোকালে আছেন যে যে কোনো প্রশ্ন বা কোনো কিছু জানতে চায়, সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সটা ইউজ করবা। আর উৎপাস রিলেটেড যদি কোনো তোমাদের জানার থাকে, সেটা তোমরা ক্লাস শেষে করবা, ঠিক আছে? কিউএনএ তে অথবা চ্যাট বক্সে ক্লাস শেষে প্রশ্নগুলো করলে খুব ভালো হয়। আর যারা ব্যাচ টাইম নিয়ে কোনো কথাবার্তা বলতে চাও, সেক্ষেত্রেও তোমরা, ঠিক আছে, চ্যাট বক্সে জানাতে পারো ক্লাস শেষে সেটা। তো আমরা কথা বাড়াবো না, শুরু করব। তো আমরা আর 1-2 মিনিট ওয়েট করি, কারণ দেখা যাচ্ছে অনেকেই মানে জয়েন দেয়নি আর কি। তো আমরা একটু অপেক্ষা করি। যারা বাংলা ইংলিশ কোর্স নিয়ে কথাবার্তা বলতেছো, ইনশাল্লাহ আগামীকালকে দেখিও, ঠিক আছে? রুটিনটা আছে তোমাদের। যেটা বাংলা ইংলিশ কোর্সে আসো, তোমরা একটু দেখিও, ঠিক আছে? তোমাদের আইডিতে কিন্তু ক্লাস গেছে অলরেডি, তোমার ক্লাসটা দেখিও, ঠিক আছে? আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। কি অবস্থা বলবেন? কেমন আছো সবাই? তোমাদের দিনকাল কেমন চলতেছে? আজওয়াদ বলতেছে ভাই স্ক্রিন তো বড় করে দেখা যায় না। আজওয়াদ, এটা আমি এখান থেকে ঠিক করতে পারবো। ভাই স্ক্রিন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, থ্যাংক ইউ ভাই। যে ভাইয়াও বলতেছে স্ক্রিন ঠিক আছে। তাহলে তুমি যেটা করতে পারো, লিভনে আরেকবার জয়েন দিতে পারো, তাহলে হয়তোবা ঠিক হয়ে যাবে। ওকে। আচ্ছা, আমাদের সাথে কে কে চলে আসছে? আমাদের সাথে চলে আসছে সায়রা, আছে আমাদের সাথে স্মৃতি, তারপর আমাদের সাথে আছে নবীন। ও ভালো কথা, ঈদ মুবারক। ঈদ মুবারক। তোমাদের সাথে তো ঈদের পর এটা ফার্স্ট ক্লাস, আমি ভুলেই গেছিলাম তোমাদেরকে ঈদ মুবারক বলতে। মাহির বলতেছো আমরা তারিক ভাইয়ের বায়োলজি ক্লাস মিস করবো। হ্যাঁ মাহির, আমিও তোমাদেরকে অনেক মিস করবো। যেটা বলতেছিলাম, কয়েক ক্লাস আগেও বলতেছিলাম, তোমাদের সাথে অনেকদিন ধরে আমাদের ক্লাস চলতেছে, আমাদের সাথে আমার তোমাদের সাথে আমার দেখা হইতেছে। অবভিয়াসলি তোমাদের অনেককেই, মোটামুটি সবাইকে মিস করবো। আচ্ছা, তারপর আমাদের সাথে আছে আন্নি, তারপর আমাদের সাথে আছে আফিয়া, আমাদের সাথে আছে মিথিলা, তারপর আমাদের সাথে আছে নবীন। মিথিলা বলতেছে ভাই কত সালামি পাইলেন? মিথিলা, তোমার বুঝে যাওয়া লাগবে। তোমরা এই যে নিজেদেরকে দাবি করো না যে আমরা বড় হয়ে গেছি, তুমি তখন বুঝবে তুমি বড় হয়ে গেছো যখন তোমার আর কেউ সালামি দিবে না, বুঝলা? যখন দেখবা হইতেছে তুমি সালামি পাইতেছো, বুঝলে তুমি এখনো ছোট আছো।
আমার অবস্থা গেছে এরকম যে হইতেছে এখন আর আমি সালামি পাই না, আমার হইতেছে উল্টা মানুষজনকে তো সালামি দেয়া লাগে। পিচ্ছি বাচ্চা থেকে যদি ঈদের সময় হচ্ছে দূরে থাকি, বুঝছো, কাজিন হইতেছে এতগুলা, এগুলোর যদি হচ্ছে সালামি দিতে যায় আমি তো হয়ে যাবো হচ্ছে মানে পুরাই ফকির। এই হইতেছে অবস্থা। আচ্ছা, আমাদের সাথে আছে সামি, সাদিয়া, রনি আছে আমাদের সাথে। তারপর আমাদের সাথে আছে রামিম। ইকরা, ইকরা বলতেছো ভালো আছে। আচ্ছা, আমি কেমন আছি? আমার হইতেছে অবস্থা মোটামুটি বলা যায়, ঠান্ডা জ্বর, কিছুটা অসুস্থ সকাল থেকে, এই কারণে একটু অসুস্থ। আচ্ছা, আমাদের সাথে আছে মাহির, আফসার। আচ্ছা, আমাদের সাথে আছে তাহিরা, সামি, হ্যাঁ, এবং আরো অনেকে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তাহলে মোটামুটি তোমরা দেখা যায় প্রায় সবাই চলে আসছো। চলো আস্তে ধীরে, আহ আচ্ছা, আস্তে ধীরে চলো হইতেছে আমরা পড়াশোনা শুরু করে দেই। আচ্ছা, তোমরা কিউএনএ তে কি শুরু করছো? কিউএনএ তে কি হচ্ছে দেখা যাইতেছে নাকি সবার কোশ্চেন? কিউএনএ তে সালাম দিয়েছে, হ্যাঁ, কিউএনএ তে সালাম দিতেই পারে। আচ্ছা পোলাপান, তাহলে চলো আমরা আস্তে ধীরে পড়াশোনা শুরু করে দিই, ওকে? আচ্ছা, এখন কাহিনী হলো, দেখো আমরা কিন্তু পড়তেছিলাম কি, জীবের পরিবেশ, 13 নম্বর চ্যাপ্টারটা পড়তেছিলাম। এই 13 নম্বর চ্যাপ্টারটা যদি তুমি খেয়াল করো, লাস্ট দিন আমরা কতটুকু পড়ছিলাম? লাস্ট দিন আমরা পড়ছিলাম যে ইয়ার পর্যন্ত, কি যেন বলে, তোমার লাস্ট দিন আমরা পড়ছিলাম শক্তি, আহ, খাদ্য শিকল পড়ছিলাম, তারপর হচ্ছে খাদ্য জাল পড়ছিলাম, তারপরে কি পড়ছিলাম? পড়ছিলাম হচ্ছে এদের মধ্যে শক্তির কি প্রভাব হইতেছে, পুষ্টির কি প্রভাব হইতেছে, তাই তো? তো এই জিনিসগুলো পড়ার পর, এই জিনিসগুলো পড়ার পর আমাদের হচ্ছে বাকি যে পার্টটা আছে এটা আজকে আমরা শেষ করে ফেলবো। এরপর আমাদের 14 নম্বর চ্যাপ্টারটা বাকি থাকবে। 14 নম্বর চ্যাপ্টারটা আমরা একদিনই শেষ করে ফেলবো, ছোটখাটো একটা চ্যাপ্টার একদিনই শেষ করে ফেলা যায়, যদিও তোমাদের শর্ট সিলেবাসে নাই, তবে খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার। 14 নম্বর চ্যাপ্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার আমার কাছে। মনে হয় তোমরা ক্লাস করবো হইতেছে ট্রফিক লেভেল দিয়ে। তাহলে ট্রফিক লেভেল জিনিসটা আসলে কি? আমাদের ট্রফিক লেভেল জিনিসটা আসলে কি? ট্রফিক লেভেল জিনিসটা যদি তুমি হচ্ছে বুঝতে চাও, তাহলে ফার্স্টে হইতেছে তোমার এই জিনিসটা হচ্ছে মাথায় রাখা লাগে। বলো তো লাস্ট আমরা কি কি পড়ছিলাম? লাস্ট দিন যদি তুমি হইতেছে চিন্তা করো, আমরা পড়ছিলাম কি, খাবার তৈরি করে কে? উৎপাদক। আমি যদি হচ্ছে বাস্তুতন্ত্রের জীব উপাদান গুলোকে লিখি, খাবার তৈরি করবে কে বলতো? উৎপাদক খাবার তৈরি করবে। উৎপাদক খাবার তৈরি করার পর ওই খাবারটা কে খেয়ে ফেলে? উৎপাদককে কে খাবে? উৎপাদককে খেয়ে ফেলে হইতেছে আমাদের প্রথম শ্রেণীর খাদক। ওকে, উৎপাদককে খাবে হচ্ছে কি আমাদের প্রথম শ্রেণীর খাদক। আচ্ছা, প্রথম শ্রেণীর খাদকের আরেকটা নাম কি ছিল? তৃণভোজী ছিল। ওকে, প্রথম শ্রেণীর খাদকের আরেকটা নাম ছিল তৃণভোজী। আচ্ছা, সাউন্ড কম, সাউন্ড কি হচ্ছে বেশি কম নাকি? সাউন্ড তো হচ্ছে ঠিক থাকারই কথা। সাউন্ড তো ঠিক থাকার কথা। জি জি, সাউন্ড তো ঠিক আছে ভাইয়া। আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা, আমি এরপরেও দেখি অল্প একটু করে সাউন্ড বাড়ানো যায় কি। না পোলাপান, সাউন্ড হইতেছে আমার এখান থেকে আর বাড়ানো যাবে না। যদি হচ্ছে সাউন্ড কম মনে হয় তাহলে হচ্ছে তোমার ডিভাইস থেকে যদি হচ্ছে আহ ঠিক করা যায় ওইটা হয়তো করতে পারো, আমার এখান থেকে আর বাড়ানো যাবে না। ওকে, হ্যাঁ, এটা হইতে পারে যে রামিম যেটা বলতেছে, আমি অসুস্থ তো তাই হয়তো আওয়াজ কম আসছে, এটাও হইতে পারে। রামিমের কথা ঠিক হতে পারে। আচ্ছা দেখো, তাহলে কি বলছিলাম? উৎপাদকে খাইতেছিল প্রথম শ্রেণীর খাদক, প্রথম শ্রেণীর খাদ্যকে কি খাইতেছিল বলতো? আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদক, এবং এরপরে ওরা কি খাইতেছিল বলতো? হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক খেয়ে ফেলতেছিল। তাহলে তুমি যদি এভাবে চিন্তা করো, এখন তুমি দেখো তো, এটা হলো কি আমাদের একটা খাদ্য শিকল আমরা আঁকলাম, যে উৎপাদক, তারপরে কি আছে হচ্ছে আমাদের প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। এখন এই যে আমরা এখানে খাদ্য শিকলটারে হইতেছে লিখে ফেললাম, খাদ্য শিকলটা যেটা লিখলাম, তুমি দেখো তো এখানে কয়টা স্টেপ আছে টোটাল? বলো, মানে আমাকে বলো তো দেখি, বলো। এখানে স্টেপ আছে টোটাল কয়টা? এই তিনটা, কে বললো? স্টেপ টোটাল কয়টা বলো তো? 4টা। এই প্রত্যেকটা স্টেপকে, এই যে এখানে আমাদের একটা খাদ্য শিকলে যে কয়টা স্টেপ থাকে, এই প্রত্যেকটা স্টেপকে আমরা বলে থাকি একটা ট্রফিক লেভেল। কারণ উৎপাদক হলো একটা ট্রফিক লেভেল, প্রথম শ্রেণীর খাদক সে একটা ট্রফিক লেভেল, দ্বিতীয় শ্রেণীর খাদক একটা ট্রফিক লেভেল, আবার তৃতীয় শ্রেণীর খাদক একটা ট্রফিক লেভেল। প্রত্যেকটা স্টেপকে আমরা কি বলি বলতো? ট্রফিক লেভেল বলে থাকি। তাহলে ট্রফিক লেভেল কি? একটা খাদ্য শিকলের যে প্রত্যেকটা যে স্তর, সবাইকে আমরা কি বলতেছি? ট্রফিক লেভেল বলতেছি।
তাহলে এইভাবে যদি তুমি চিন্তা করো তাহলে তুমি আমাকে বলো তো, যদি বলা হয় যে প্রথম ট্রফিক লেভেলটাকে হবে বলতো উৎপাদক। ওকে, উৎপাদক হবে আমাদের প্রথম ট্রফিক লেভেল। ওকে, আচ্ছা তারপর তুমি দেখো, আচ্ছা তারপরে তুমি দেখো আমাদের প্রথম শ্রেণীর খাদ্যকে হচ্ছে তুমি কি বললা বলো? প্রথম শ্রেণীর খাদ্যকে তুমি কোন রকমের ট্রফিক লেভেল বলবা? আমাদের দ্বিতীয় ট্রফিক লেভেল। ওকে, আচ্ছা তারপরে তুমি চলে আসো হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে তুমি কি বলবো বলো তো? আমাদের তৃতীয় ট্রফিক লেভেল। ওকে, আর হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদ্যকে তুমি কি করে বলো তো? বলে ফেলবো হচ্ছে আমাদের চতুর্থ বা সর্বোচ্চ ট্রফিক লেভেল। ওকে, আচ্ছা এই যে ট্রফিক লেভেল আছে, তুমি দেখো লাস্ট দিন যে আমরা পড়তেছিলাম তখন কিন্তু তোমার মাথায় দেখা লাগবে, লাস্ট দিন আমরা যে পড়াটা পড়তেছিলাম ওইখানে যদি তুমি খেয়াল করো, আমরা পড়ছিলাম শক্তির প্রবাহ হয়। এবং তোমাদেরকে কিন্তু হচ্ছে ভালো করে আমি বলছিলাম যে তুমি যদি হচ্ছে ফ্লো চার্টটা খেয়াল করো দেখবা কিন্তু একটা জীব থেকে পরের জীবে কিন্তু খাবার তোমার শক্তিটা পুরাটা যায় না। মানে হইলো, ধরো এখানে আমরা একটা সূর্য এঁকেছি, ধরো এখানে একটা সূর্য আছে, উৎপাদক তো তার সমস্ত শক্তি কার কাছে পাবে? সূর্য থেকে পাবে। সূর্য আকার নিয়ম হইলো এবার একটা গোল এঁকে বড় বড় করে অনেকগুলো দাগ দেওয়া লাগে, অনেক দূরে দূরে বড় বড় করে দাগ দেওয়া লাগে। এরপরে কি করা লাগে বলতো? ছোট 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 করে দাগ দেওয়া লাগে, তাহলে সুন্দর একটা আদর্শ সূর্য হয়েছে, একটা আদর্শ সূর্য হয়ে গেছে। তাহলে এই সূর্য থেকে আলোকে নিতেছে বলতো? উৎপাদক নিতেছে। এই সূর্য থেকে তোমার উৎপাদক একটা উৎপাদক আলো নিতেছে। আচ্ছা, এখন এই যে উৎপাদক যে আলো নিতেছে, তোমার মাথায় রাখা লাগবে আলো কি শক্তি না? তাহলে দেখো উৎপাদকের শক্তির উৎস কিন্তু আমাদের সূর্যের আলো। তাহলে এই যে উৎপাদক যে শক্তিটা নেয় তার মাত্র 90% হচ্ছে, দেখো তার মাত্র না, তার হচ্ছে 90%, তার 90% কি করে উৎপাদক ইউজ করে ফেলে। এবং উৎপাদক ইউজ করে বলতে কি, তার নিজের কাজে ইউজ করে বা তার শক্তি হিসেবে সে পরিবেশে হচ্ছে ফেরত পাঠিয়ে দেয়। তুমি দেখো, তুমি যদি হইতেছে নিজের শরীরের মধ্যে হচ্ছে ধরো, এবার তোমার শরীরটা কিছু কিছু কিন্তু কিছুটা গরম লাগতেছে, তোমার শরীরের মধ্যে অলওয়েজ কি হইতেছে বলতো? বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া হইতেছে, তাপ উৎপন্ন হইতেছে, ওই তাপটাই কি হয় বলতো? পরিবেশে ফেরত যায়। তাই উৎপাদকের শরীরে সে যদিও উদ্ভিদ হোক বা উদ্ভিদ হোক, তোমার মাথায় রাখা লাগবে তার শরীরেও কি হইতেছে বলতো? অনেক রকমের ক্রিয়া বিক্রিয়া হইতেছে, তারও শক্তি লাগবে। তো সূর্যের আলো থেকে যে শক্তিটা সে পায় তার কি করে 90% সে ইউজ করে ফেলে। 90% ইউজ করার পরে মাত্র 10%, বাকি যে 10% ছিল উৎপাদকের মধ্যে, ওটা কার কাছে চলে যায়? ওটা চলে যায় হইতেছে আমাদের প্রথম শ্রেণী খাদকের কাছে। ওকে, আচ্ছা তারপরে তুমি চলে আসো, এখান থেকে মাথায় রাখা লাগবে যে প্রথম শ্রেণী খাদক যে শক্তিটা পাইলো, উৎপাদকের যে 10% পাইলো, ওইটার আবার 90% হলো প্রথম শ্রেণী খাদক ইউজ করে ফেলে তার শরীরের বিভিন্ন রকমের কাজে ইউজ করে ফেলে, অথবা সে কি করে পরিবেশের মধ্যে হচ্ছে ফেরত পাঠিয়ে দেয়। ওকে, পরিবেশ হচ্ছে তাপ শক্তি হিসেবে হচ্ছে ছেড়ে দেয়। আচ্ছা তাহলে 90% দেওয়ার পর তার বডিতে যে 10% ছিল, ওই 10% কে পাই বলতো? তার বডিতে কিন্তু 10% পেয়ে গেছিল। দ্বিতীয় শ্রেণীর খাদ্য যখন আমার প্রথম শ্রেণীর খাদ্যকে খাইতেছিল তখন সে কত পেয়েছিল? এই 10% পেয়ে গেছিল। আচ্ছা, সে 10% পাইছে। এখন দ্বিতীয় শ্রেণীর খাদ্য প্রথম শ্রেণীর খাদ্য থেকে যতটুকু শক্তি পাইছে তার 90% আবার সে কি করে বলতো? তার 90% সে পরিবেশে কি করতেছে হচ্ছে ছেড়ে দিতেছে, অথবা সে ইউজ করে ফেলতেছে। তার মাত্র 10% কার কাছে যায়? আর মাত্র 10% যায় তৃতীয় শ্রেণীর খাদকের কাছে। বুঝতে পারছি? বলবেন বুঝতে পারছি কিনা? যে উৎপাদক সূর্যের আলো থেকে যে শক্তিটা পাই তার 90% সে ইউজ করে, 10% পাই প্রথম শ্রেণীর খাদকের কাছে চলে যায়, যখন প্রথম শ্রেণীর খাদক আমাদের এখানে চলে যায়। ওকে, আচ্ছা তারপরে তুমি চলে আসো যে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক কি করতেছে? প্রথম শ্রেণীর খাদকের কাছে যাওয়ার পর সে 90% ইউজ করে ফেলে। দ্বিতীয় শ্রেণীর খাদক যখন প্রথম শ্রেণীর খাদককে খায় তখন সে কি পায়? এই 10% পায়। এবার দ্বিতীয় শ্রেণীর খাদক ওটার 90% ইউজ করে ফেলে, 10% কে পাই? তৃতীয় শ্রেণীর খাদক। ওকে, হ্যাঁ অনেক কম অনেক কম। যেমন ধরো তুমি যদি এভাবে চিন্তা করো, সূর্যের আলো থেকে ধরো 100 জুল শক্তি আসলো। কত জুল? 100 জুল শক্তি আসলো। 100 জুল শক্তি আসলে দেখো উৎপাদক কিন্তু 90 জুল সে কি করবে? সে পরিবেশে ছেড়ে দিবে বা ইউজ করে ফেলবে। মাত্র 10 জুল শক্তি দেখো উৎপাদকের মধ্যে জমা থাকে, ওইটা কি করে? প্রথম শ্রেণীর খাদক খাইতে পারে বা প্রথম শ্রেণীর খাদক পায়। তাহলে দেখো 10 এর আবার দেখো 90% কি করে পরিবেশের মধ্যে কি করে প্রথম শ্রেণীর খাদক ফেরত পাঠিয়ে দেয়। তাহলে তখন মাত্র কত যায় বলতো? 10 এর 90% হচ্ছে কত? 9 জুল হচ্ছে সে ইউজ করে ফেলে, পরিবেশে ফেরত পাঠায় মাত্র 1 জুল। বাকি যেটা থাকে ওটা কার কাছে যায়? ওটা যায় হচ্ছে আমাদের দ্বিতীয় শ্রেণীর খাদকের কাছে। দ্বিতীয় শ্রেণীর খাদক কি করবে আবার? ওই যে 1 জুল যেটা হয়েছে ওটার 90% হচ্ছে সে ইউজ করে ফেলবে, পরিবেশে ফেরত পাঠিয়ে দেয়। তো এখানে কত থাকে বলতো? এখানে থাকবে 0.9 জুল। তাহলে দেখো মাত্র 0.1 জুল কে পাবে বলতো? মাত্র 0.1 জুল পাবে আমাদের তৃতীয় শ্রেণীর খাদক। বুঝতে পারতেছি বলবেন? শক্তি যে বারবার বারবার করে কমতেছে, বলো বুঝতে পারতেছি কিনা? এখন তুমি আমার বলতে যে শক্তি যে কমতেছে, এরকম যদি শক্তি এরকম কমতে থাকে, তুমি কি বলতো ট্রফিক লেভেল কথা যদি তুমি চিন্তা করো বা খাদ্য শিকলের কথা যদি চিন্তা করো, এটা কি আর বাড়ানো যাবে?
বলো তো? মিথিলা, খাদক হইতেছে কোন খাদককে খায় বলতে? তুমি দেখো যে প্রথম শ্রেণীর খাদক কাকে খাবে? খাবে হইতেছে আমাদের উৎপাদককে। দ্বিতীয় শ্রেণীর খাদক প্রথম শ্রেণীর খাদককে। তৃতীয় শ্রেণীর খাদক খাবে হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদককে। আর শক্তি কি হইতেছে যে খেয়ে ফেলতেছে, এর মধ্যে দেখো যে শক্তিটা বাকি ছিল 90% তো সে ইউজ করে ফেলছিল। তাহলে যে 10% যেটা এর ভেতরে এখনো ছিল, প্রথম শ্রেণীর খাদ্য যখন এটা খেয়ে ফেলে তখন ওই 10% পেয়ে যায়। বুঝতে পারছি? হ্যাঁ, তাইলে দেখো তো এই যে আমাদের দেখো শক্তি কিন্তু কমতেছে, এখন কমতে কমতে লাস্টের দিকে দেখো যদি তুমি আরো এরকম চেঞ্জ বাড়াইতে থাকো তাহলে একদম লাস্টে যেটা হয় ওরা কিন্তু শক্তি আর এতটা পায় না। তাই তোমার মাথায় রাখা লাগবে এই যে যেমন লাস্ট ক্লাসে কে জানি কোয়েশ্চেনটা করছিলাম, এই ব্যাচে নাকি বিকালের ব্যাচে, যে আমাদের হচ্ছে এই খাদ্য শিকলে মাত্র হচ্ছে 3-4টা স্টেপ কেন থাকে, এর বেশি কেন স্টেপ হয় না? কারণ কিন্তু এটাই, কারণ শক্তির পরিমাণ এমনভাবে কমতে থাকে, এর বেশি আসলে হওয়া পসিবল না। বুঝতে পারতেছি? আচ্ছা, ক্লিয়ার? আচ্ছা, মাসিসা বলতেছে গরু তাইলে বেশি শক্তিশালী। হ্যাঁ, অবশ্যই গরু তো বেশি শক্তিশালী, একটা গুতা দিলে হচ্ছে বুঝবা যে গরু হইতেছে কোন লেভেলের শক্তিশালী, অথবা 1-2টা লাথি দিলে। আচ্ছা, তাইলে এতটুকু ক্লিয়ার সবার? ওকে, তাহলে চলো আমরা হইতেছে সামনের দিকে যাচ্ছি। যে নাফিসা বলতেছে তাহলে ভাই শাক খেলে বেশি শক্তি পাবে। আচ্ছা শোনো, এই পোলাপান, এখানে কাহিনী আছে। কাহিনী হইলো উম কাহিনী হইলো কি, তুমি এটা মাথায় রাখবা যে কয়েকটা হয়তো চিন্তা করতেছো যে ভাই তাহলে আমাদের তো মনে হয় যে উৎপাদকের মধ্যে শক্তি আছে বেশি। ওকে, সূর্য যে শক্তিটা পাইতেছে উৎপাদকের মধ্যে শক্তি তো বেশি জমা থাকতেছে। তাহলে আমরা হইতেছে মাছ মাংস কেন খাবো, বেশি বেশি করে হচ্ছে শাক পাতা পাতা খাবো, তাইলে তো হচ্ছে আমরা কি হয়ে যাবো, অনেক শক্তি পাবো। সমস্যা আছে না? যে আবার হচ্ছে যেমন বিকালের বেস্টাতে একজন এই কোশ্চেনটা করছিল যে ভাই আমরা তো জানি কি মাছ মাংসের মধ্যে শক্তি থাকে বেশি, তাইলে হইতেছে উৎপাদকের মধ্যে এখানে আবার বলা হয়েছে শক্তি থেকে বেশি। কাহিনী শোনো, কাহিনী হলো উৎপাদক যে তার শক্তিটা সূর্যের আলো থেকে যেটা রিসিভ করে, ওকে, তোমার উৎপাদক যে হইতেছে শক্তি যেটা হইতেছে রিসিভ করে, ওই শক্তির দেখা যায় হইলো আমাদের সে কি করে, গ্লুকোজ তৈরি করে। তো গ্লুকোজটা তুমি মাথায় রাখবা, গ্লুকোজ কিন্তু সে একটা অণু তৈরি করে, তো এরকম এক একটা অণু আলাদা আলাদা করে রাখাটা, সে যেটা করে অনেকগুলা গ্লুকোজ অণু একটা এটার সাথে এরকম জোড়া দেয়, এটার সাথে জোড়া দিয়ে এরকম একটা গ্লুকোজ অণুর একটা পলিমার বানায়। ওই পলিমারটার নামই কি বলতো? স্টার্চ। ওই পলিমারটার নামই হলো স্টার্চ। তোমরা নিশ্চয়ই শুনছো যে কোষ প্রাচীরে হচ্ছে সেলুলোজ থাকে। ওই সেলুলোজটাও কি হয় দিয়ে তৈরি হয় জানো? সেলুলোজটাও কিন্তু এরকম গ্লুকোজ দিয়ে তৈরি হয়। এই হচ্ছে গ্লুকোজ একটা আরেকটার সাথে এরকম জোড়া লাগে, জোড়া লেগে হচ্ছে পলিমার তৈরি করে। ওইটার আমরা বলি হচ্ছে অন্যভাবে জোড়া লাগে আর কি। তো ওইটার আমরা বলতেছি কি বলতো হচ্ছে সেলুলোজ। তাহলে দেখো সেলুলোজের মধ্যে কি থাকে? গ্লুকোজ থাকে। এখন কাহিনী হইলো আমরা যখন খাবার খাই, আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটের মধ্যে একটা এনজাইম থাকে। ওই এনজাইমের নাম কি? ওই এনজাইমের নাম হলো অ্যামাইলেজ এনজাইম। অ্যামাইলেজ এনজাইম। তাহলে আমাদের পেটের মধ্যে একটা এনজাইম আছে অ্যামাইলেজ এনজাইম। সে এসে কি করে, সে সুন্দর করে এসে এই যে স্টার্চের মধ্যে যে গ্লুকোজের মধ্যে যে বন্ধনগুলো আছে এগুলো ভেঙে দিবে, ঠিক আছে? সে কি করে, এই যে বন্ধনগুলো ছিল এই বন্ধনগুলো এসে হচ্ছে ভেঙে দিল। ভেঙে দিলে গ্লুকোজ গুলো আলাদা হয়ে যায়, তখন এগুলা কি করে কোষের ভেতরে চলে যেতে পারে, তখন কোষের মধ্যে শ্বসন হয়ে সে শক্তি উৎপন্ন করতে পারে। বুঝতে পারতেছি? আচ্ছা, এখন কাহিনী হইলো এই যে আমাদের সেলুলোজকে ভাঙার জন্য যে এনজাইমটা লাগে, ওই এনজাইমটার নাম হলো সেলুলেজ এনজাইম। সেলুলেজ এনজাইম, সেলুলেজ এনজাইমের কাজ কি? সে এসে কি করবে, গ্লুকোজ গুলোর মধ্যে যে বন্ধন ছিল এগুলো ভেঙে ফেলবে, ভেঙে গ্লুকোজ গুলো কোষে পাঠাবে, তাদের শক্তি উৎপন্ন করতে পারে। এখন কাহিনী হলো আমাদের বডিতে সেলুলেজ এনজাইমটা থাকে না, আমাদের বডিতে সেলুলেজ এনজাইম থাকে না। তাইলে বলো, তাহলে কি হচ্ছে, আমরা কি খাইলে সেলুলোজ খাইলে সেলুলোজ কি ভাঙবে পেটের মধ্যে? বলো, সেলুলোজ কি ভাঙবে? সেলুলোজ তো ভাঙবে না, কারণ আমাদের এই এনজাইম নাই। আচ্ছা, সেলুলোজ যদি হইতেছে না ভাঙে, তাইলে হচ্ছে তুমি বলো আমরা সেলুলোজ গ্লুকোজ যদি আলাদা করে কোষে না পাঠাইতে পারি, তাহলে এইটার শক্তিটা কি আমরা পাবো? সেলুলোজের শক্তিটা আমরা পাবো কিনা বলো তো? সেলুলোজের শক্তিটা কিন্তু আমরা পাবো না। এই যে ফাতেমা বলতেছে হচ্ছে পাবো না, তাইলে তো আমরা পাবোই না। তো দেখো সেলুলোজের শক্তিটা কিন্তু আমরা পাইতেছি না। তো এই যে সেলুলোজ যেহেতু হজম করতে পারে না, সেলুলোজ এরকম লম্বা সুতার মতো হয়, এগুলা কি হয় আমাদের তোমার হচ্ছে মল বা পায়খানার সাথে বের হয়ে চলে আসে, যেহেতু আমরা হজম করতে পারি না। ওটাকে আমরা বলতেছি রাফেজ, বুঝলা? এই যে আমরা যে বলি রাফেজ পরিপাক হয় না, হ্যান ত্যান হাবি যাবি, এই সেলুলোজ দিয়ে হইতেছে রাফেজটা তৈরি হয়। এখন কাহিনী হলো গরু ছাগল যারা আছে তাদের পেটের মধ্যে কিন্তু এই সেলুলোজ এনজাইমটা থাকে, বুঝলা? তো গরু ছাগল কি করতে পারে, তারা কিন্তু ইজিলি এই সেলুলোজকে ভেঙে শক্তি উৎপন্ন করতে পারে। এখন দেখো কাহিনী হলো যে শক্তি এটার মধ্যে আছে বলেই, এই যে উৎপাদকের মধ্যে শক্তি আছে বলে যে তুমি খাবার শক্তি পেয়ে যাবে, এটা কিন্তু এরকম হয় না। বুঝতে পারছি? এই যে স্মৃতি বলতেছে চ্যাপ্টার 5 এ পড়াইছিলাম কিন্তু আমরা এটা, যারা হইতেছে আমাদের ইয়া প্রোগ্রামে ছিল, ফার্স্ট ইয়ার প্রোগ্রামে ছিল, এটা কিন্তু আমরা চ্যাপ্টার 5 পড়ছিলাম।
স্টার্স কি? এই রনি, স্টার্স হচ্ছে এক ধরনের শর্করা, এটা চ্যাপ্টার 5 এ তুমি পাবা। ওকে, আচ্ছা তাহলে চলো এতটুকু যদি বুঝে থাকি, এখন চলো এদিকে আসি। তাহলে তো হচ্ছে এতটুকু বোঝার কথা। তাহলে প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বলে বুঝে ফেলছি, তারপর হচ্ছে আমাদের 90% 10% এটাও বুঝে ফেলছি। এখন তুমি দেখো এই যে এত কিছু বোঝার পরে এখন তোমার পড়া লাগবে কি? পড়া লাগবে হলো আমাদের এই পিরামিড। এই পিরামিডের নাম কি? এটা হচ্ছে শক্তি পিরামিড। আচ্ছা তাইলে দেখো এতক্ষণ ধরে যদি তুমি পড়ে থাকো, ক্লাসে মনোযোগ দিয়ে থাকো, এটা বুঝে ফেলার কথা আমাদের হইতেছে প্রথম ট্রফিক লেভেল বা উৎপাদক, এটার শরীরের মধ্যে কি থাকে? সবচেয়ে বেশি শক্তি থাকে। তো উৎপাদকের পরে দেখো তো কি থাকতেছে আমাদের দ্বিতীয় ট্রফিক লেভেল বা কি প্রথম শ্রেণীর খাদক। এই দ্বিতীয় ট্রফিক লেভেল প্রথম শ্রেণীর খাদক, এটার মধ্যে কি থাকে বলতো? এটার মধ্যে হচ্ছে কি উৎপাদক থেকে কম শক্তি থাকবে। যেমন বলছিলাম না যে দেখো 100, তাহলে 90% ইউজ করে ফেলে, 10% দেখো মাত্র হচ্ছে কত থাকে? 10 থাকে হচ্ছে কি প্রথম শ্রেণীর খাদক। আর প্রথম শ্রেণীর খাদক কি করে বলতো? সে হইতেছে কি 90% ইউজ করে ফেলবে, তাহলে 10% পাবে হচ্ছে তৃতীয় ট্রফিক লেভেল বা আমাদের এখানে হলো দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদক, এটা পাইতেছে জাস্ট হচ্ছে 1 জন। আচ্ছা তারপরে দেখো এটাও 90% ইউজ করে ফেলবে, মাত্র 10% যাবে পরের স্টেপে। তাহলে চতুর্থ ট্রফিক লেভেল মানে হলো আমাদের তৃতীয় শ্রেণীর খাদকে কতটুকু আসবে? মাত্র 0.1। তাহলে পোলাপান বলো, এটা বুঝতে পারছি কিনা বলো? বলো বুঝতে পারছি কিনা? ওকে, আচ্ছা এটা বুঝতে পারলে চলো হইতেছে আমরা সামনের দিকে যাই। তাহলে দেখো, আচ্ছা সামনের দিকে যাওয়ার আগে আচ্ছা দেখো এই যে হইতেছে আমাদের এখানে যে উৎপাদকের মধ্যে বেশি শক্তি থাকে, এর থেকে একটু কম থাকে প্রথম শ্রেণীর খাদকে, দ্বিতীয় শ্রেণীর খাদকে আরেকটু কম, তৃতীয় শ্রেণীর খাদকে আরো কম। তাহলে দেখো এই পুরো ব্যাপারটাকে আমরা কি করতেছি? এটা পিরামিড দিয়ে সাজাইছি। ওই যে তোমরা চ্যাপ্টার 5 পড়ছিলে না ফুড পিরামিড, অনেকটা এরকম। পিরামিডের নিচে দেখো সবচেয়ে বেশি জায়গা থাকে, তো এখানে আমরা কি করছি? সবচেয়ে বেশি শক্তিওয়ালা উৎপাদককে রাখতেছি। তারপরে দেখো একটু কম শক্তিওয়ালা আমরা এই যে প্রথম শ্রেণী খাদককে আমরা রেখেছি এর উপরে, এর থেকে কম শক্তিওয়ালাকে রাখতেছি এর উপরেতে, কারণ কি হচ্ছে? উপরে জায়গা এরকম সবচেয়ে কম শক্তিওয়ালা জিনিসটাকে আমরা কোথায় রাখতেছি বলতো? যেখানে আমাদের কি জায়গার পরিমাণ সবচেয়ে কম। ওকে, তাহলে এটাকে আমরা কি বলতেছি বলতো? শক্তি পিরামিড। এবং শক্তি পিরামিড যদি এটা হয় তাহলে বলতো এইগুলো আমরা বুঝে ফেলছি না যে 90% ব্যয় হয় হাবিজাবি হেলথে। এবং লাস্ট ক্লাসে কিন্তু এটা তোমাদেরকে খুব ভালো করে বুঝাইছিলাম। পুষ্টি প্রবাহ কি হবে? পুষ্টি প্রবাহ হয় চক্রাকারে, শক্তি প্রবাহ হয় কিন্তু একমুখী। এটা কিন্তু হচ্ছে উভমুখী বা বহুমুখী হওয়া পসিবল না। যেমন তুমি চিন্তা করে দেখো, এখানে কাহিনী হলো এই যে হইতেছে আমাদের গাছপালা গুলো হলো উৎপাদক। তাহলে এতদিন কাহিনী হইতেছিল গাছপালা লতা পাতা শক্তি জমা করতেছিল, এটা কে খেয়ে ফেলতেছিল? এটা কিন্তু খেয়ে ফেলতেছিল হরিণ। তোমার কি মনে হয় যে কখন এই কাজ করবে? হরিণের একদিন হইতেছে অনেক মানবতা বোধ, হরিণ বোধ জেগে উঠবে, যে যাই হাই আমি এটা কি করতেছি? আমি গাছ লতা পাতা কত কষ্ট করে হইতেছে খাবার দাবার জমা করছিল বলো। গাছ লতা পাতা কি তোমার আমার জন্য খাবার জমায়? তোমার আমার জন্য কিন্তু খাবার জমায় না। ফল কিন্তু তোমার আমার জন্য তৈরি করে না, তারা ফল তৈরি করে কি নিজের জন্য, ঠিক আছে? খাবারটা আবার বিভিন্ন জায়গায় জমা রাখে, এটা হচ্ছে কিন্তু নিজের জন্য। তাহলে হরিণ চিন্তা করলো, হ্যাঁ আমি তো হচ্ছে গাছের জিনিস আমি পারমিশন না নিয়েই খেয়ে ফেলছি, আমি আজকে যাবো, আমি গিয়ে হইতেছে গাছের জিনিস গাছকে ফেরত দিবে। এতদিন ধরে আমি খাবার দাবার খাইছিলাম, এই পেটের মধ্যে হচ্ছে শক্তি সব জমা আছে, আমি যাবো আমি গাছটা একটা হচ্ছে চুমু দিব। গাছটা একটা চুমু দিলে সব শক্তি গাছের মধ্যে চলে যাবে। আবার ধরো একদিন নেকড়ে বোধ জেগে উঠলো, সে চিন্তা করলো এতদিন যে আমি হরিণ টরিণ খাইছিলাম, ঠিক আছে, এখন হইতেছে আমার পেটের মধ্যে তো অনেক শক্তি, আই হাই আমার তো হচ্ছে অনেক পাপ বোধ হয়ে গেছে, আমি তো অনেক খারাপ কাজ করছি, আমি আজকে কাজ করি গিয়ে হরিণ একটা চুমু দিব। ঠিক আছে, হরিণ তো হচ্ছে দেখবা ভয় পালাই দিচ্ছে, কিন্তু হরিণকে কি হয়েছে খুবই আদর করে এটা হচ্ছে চুমু দিব, তাহলে সে আমার পাপ কাজ হচ্ছে ভালো হয়ে যাবে, শক্তি আমি ফেরত দিয়ে দিও বলো। এই কাজ কি কখনো হইতেছে হবে? এই কাজটা হচ্ছে কখনো তো হবে না। ওকে, এই কাজ কখনো হবে? শক্তি হচ্ছে অলওয়েজ আমাদের হইতেছে একদিকেই ফ্লো হবে, অলওয়েজ একদিকে ফ্লো হবে, উপরের স্তর থেকে সরি নিচের স্তর থেকে উপরের দিকে হচ্ছে যেতে থাকবে। তাহলে তোমার কিন্তু এটা মাথায় রাখা লাগবে, এই শক্তি কিন্তু হচ্ছে আমাদের হচ্ছে কি একদিকে চলে, প্রবাহটা কিন্তু একমুখী। ওকে, বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি, বুঝতে পারলে চলো হইতেছে আমরা সামনের দিকে আগে, চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা এখন তোমার যেটা জানা লাগবে সেটা হলো জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কি? আচ্ছা ফার্স্ট হইতেছে জীব। আচ্ছা তুমি দেখো, তুমি যদি খেয়াল করো তোমার চারপাশে কিন্তু অনেক রকমের জীব আছে। যেমন আমাদের এই পৃথিবীতে উদ্ভিদ থাকে যেন কয় লক্ষ? উদ্ভিদ থাকতেছে প্রায় 4 লক্ষ। প্রায় 4 লক্ষ উদ্ভিদ থাকে এবং প্রায় 13 লক্ষ প্রাণী থাকতেছে। ওকে, দেখো অনেক রকমের উদ্ভিদ আছে, প্রাণী আছে আমাদের চারপাশে। তুমি আমি হয়তো মনে করি যে আমাদের এই পরিবেশে আমাদের এই বাস্তুতন্ত্রে হয়তো তুমি আমি মানুষই থাকি, কিন্তু যদি খেয়াল করো দেখতে পাবা আমাদের চারপাশে কিন্তু গরু আছে, ছাগল আছে, কুকুর বিড়াল আছে, তারপর আর কি আছে দেখো তো? পাখি আছে। যেমন হইতেছে ঢাকাতে তো হচ্ছে জাতীয় পাখি আছে দুইটা, একটা হচ্ছে চড়ুই আর একটা হলো কি কাক।
তোমার হইতেছে চড়ুই আছে, কাক আছে, তারপর কি আছে, পিঁপড়া আছে, পোকামাকড় আছে। তো এই যে দেখো অনেক রকমের জীব কিন্তু আমাদের পরিবেশে থাকে, এবং তাদের কিন্তু আচার আচরণ ব্যবহার, তো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু হচ্ছে আলাদা আলাদা, ঠিক আছে। এইগুলো কিন্তু হচ্ছে কি বলতো আলাদা আলাদা। যেহেতু এদের এরকম বৈশিষ্ট্যগুলো আলাদা হয়, এই ব্যাপারটাকে আমরা কি বলি বলতো, এই ব্যাপারটাকে আমরা বলতেছি জীব বৈচিত্র্য। এত এত জীব আছে, সবার মধ্যে হচ্ছে আলাদা আলাদা বৈশিষ্ট্য, এটা যে বৈচিত্র্য তৈরি করতে সেটাকে আমরা কি বলছি জীব বৈচিত্র্য। তোমাদের বইয়ের ভাষায় হলো যে হতেছে কি জীবের প্রাচুর্য এবং ভিন্নতাই হলো কি আমাদের জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য কি মোটামুটি বুঝতে পারছি পোলাপান? আমাকে বলো তো সবাই, বলো জীব বৈচিত্র্য কি বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এখন এই যে জীব বৈচিত্র্য আমরা বুঝে ফেললাম, তোমার মাথায় রাখা লাগবে জীব বৈচিত্র্যের আবার হচ্ছে দুইটা প্রকারভেদ আছে, সরি তিনটা প্রকারভেদ আছে। ওকে। আচ্ছা, তাহলে কি কি আছে? প্রজাতিগত বৈচিত্র্য, বংশগতীয় বৈচিত্র্য, আর কি থাকলো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। তিন প্রকারের বৈচিত্র্য আমরা পাই। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই বৈচিত্র্য গুলো একটা একটা করে ধরে দেখবো, আর হইতেছে আমরা পড়ে ফেলবো। তাহলে দেখো প্রজাতিগত বৈচিত্র্য এইটা আবার কি জিনিস, প্রজাতিগত বৈচিত্র্য এটা আবার কি জিনিস? আচ্ছা, এইখানে যদি তুমি দেখো, এটা হলো হচ্ছে আমাদের একটা হাতি বা হচ্ছে ম্যামথ হইতে পারে, ছবিটাতে ভালো করে বুঝে দিচ্ছে দেখে তো মনে হচ্ছে ম্যামথ হইতে পারে। ওকে, তারপর দেখো তো এখানে কি আছে, একটা পাখি আছে, আমি জানি না এটার নাম কি। এখানে দেখো কি আছে, আমাদের উদ্ভিদ আছে, তারপর এখানে দেখো কি আছে, বানর আছে, হরিণ, সাপ, তারপর আর কি থাকতেছে, পান্ডা থাকতেছে, বাঘ থাকতেছে, তারপর এখানে আরেকটা পাখি থাকতেছে। তাহলে দেখো এখানে কিন্তু অনেকগুলা জীব আছে, এই সবগুলা জীবের কি হইতেছে বলতো, অনেকগুলা জীবের কিন্তু প্রজাতি আছে। ওকে, তাহলে দেখো এই প্রজাতি গুলোর মধ্যে কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য দেখা যায়। যেমন হইতেছে তুমি এখানে এই যে হাতি বা ম্যামথের যে বৈশিষ্ট্য পাবা, ওই বৈশিষ্ট্য কিন্তু ওই পাখির এই প্রজাতিটার সাথে মিলবে না। আবার দেখো বানরের বৈশিষ্ট্যগুলা কিন্তু, বানরের এই প্রজাতির বৈশিষ্ট্য কিন্তু আবার সাপের এই প্রজাতির সাথে হচ্ছে মিলবে না। ওকে, তো এই যে একটা প্রজাতির সাথে আরেকটা প্রজাতির যে পার্থক্য বা বৈচিত্র্য, ওটাকে আমরা কি বলি বলতো? এটাকে আমরা বলছি প্রজাতিগত বৈচিত্র্য। তাহলে পোলাপান বলো, প্রজাতিগত বৈচিত্র্য কি বুঝতে পারছি? বলো তো দেখি। শোয়েব বলতেছে ভাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের বায়োলজি কোশ্চেন কি 10 এর বই থেকে দেয় নাকি হচ্ছে ইন্টারের বই থেকে? সব ইন্টারের বই থেকে আসবে, বুঝলাম। আচ্ছা, এটা যদি আমরা বুঝে থাকি তাহলে আচ্ছা, রামিম বলতেছো প্রমাণ দেন ভাই, এটা ম্যামথ, আপনি কি দেখছেন? আচ্ছা, প্রমাণ লাগবে না। আমি যদি এখানে দেখো, এই যে দেখো, এটা হচ্ছে আমার গ্রাফিক ট্যাবের কলমের পাওয়ার। এখানে যখন আমি লিখবো যে চিত্র ম্যামথ, এটা হয়ে যাবে চিত্র ম্যামথ, বুঝছো? আচ্ছা, তারপর চলো আমরা হচ্ছে সামনের দিকে যাই। তাহলে দেখো, যেটা বলতেছিলাম, আমাদের প্রজাতিগুলোর মধ্যে যে বৈচিত্র্য, যে ডিফারেন্স, এটাকেই বলতেছি আমরা কি প্রজাতিগত বৈচিত্র্য। আচ্ছা, এখন চলো আমরা চলে আসতেছি হচ্ছে এই স্লাইডটাতে। আচ্ছা, এখন তুমি এখানে দেখো, এখন আমরা চলে এসেছি বংশগত বৈচিত্র্য। তাহলে বংশগত বৈচিত্র্যটা কি? এখানে কিন্তু যারা আছে সবাই কিন্তু একই আমাদের প্রজাতির, সবাই কিন্তু কুকুর। এখানে যারা আছে সবাই কিন্তু কি হচ্ছে বলতো, সবাই কিন্তু কুকুর। তাহলে এদের কি হবে বলো, এদের প্রজাতিও কিন্তু সেম। তাহলে সবাই কুকুর, সবার প্রজাতিও কি বলতো, সেম। ওকে। আচ্ছা, যেহেতু এদের প্রজাতি সেম, কিন্তু দেখো তো এগুলোর সবাই কি, সবগুলো কুকুর কি এক বলো? এই কুকুর আর এই কুকুর, এই দুইটা কি এক? বা বলো হচ্ছে এইটা এইটা এইটা, এই তিন কুকুর কি দেখতে এক বলো? না, এই তিনটা হইতেছে এক না, এগুলা কিন্তু হইতেছে আলাদা। ওকে। আচ্ছা, রামিম বলতেছো কুকুর আপনার প্রিয় কোনটা নেবেন? রামিম, এখানে যেগুলো আছে এগুলোর কোনোটাই হচ্ছে আমার পছন্দ না। আমার পছন্দ হইতেছে তোমার সাইবেরিয়ান হাস্কি, আর হলো পছন্দ হলো কি জানো, গোল্ডেন রিট্রিভার। এই দুইটা হচ্ছে আমার খুব ভালো লাগে, সাইবেরিয়ান হাস্কি ভালো লাগে আর গোল্ডেন রিট্রিভার ভালো লাগে। ওকে। আচ্ছা, তাইলে দেখো এখানে কাহিনী হলো, এখানে কাহিনী কি বললাম, দেখো অনেকগুলা কুকুর আছে, কুকুরগুলা কিন্তু হচ্ছে আলাদা। কুকুরগুলা আলাদা হইলেও বলে যে প্রজাতি একই না। তোমার এটা মাথায় রাখা লাগবে, একই প্রজাতির অন্তর্ভুক্ত জীব, তাদের মধ্যে যে বৈচিত্র্য দেখা দেয় তাকে আমরা কি বলি, বংশগত বৈচিত্র্য। আচ্ছা, কুকুরের কথা বাদ দাও, মানুষের কথা চিন্তা করো। ধরো আমি এখানে লিখে ফেললাম যে মানুষ, মানুষের কথা চিন্তা করো। মানুষের প্রজাতি তো একই, একই প্রজাতি, তাদের প্রজাতি কি বলতো, হোমোসেপিয়েন্স। এখন দেখো, তুমিও হোমোসেপিয়েন্স, আমিও হোমোসেপিয়েন্স, আমাদের সাথে আছে ফাতেমা, সেও হোমোসেপিয়েন্স, আমাদের সাথে আছে স্মৃতি, সেও হোমোসেপিয়েন্স, আছে ঋত্বিকা, আছে কে মাহির। তাইলে দেখো,
এই যে আমরা সবাই কিন্তু হোমোসেপিয়েন্স, কিন্তু বলতো আমাদের সবার কি হইতেছে বৈশিষ্ট্য, আচার আচরণ, ঠিক আছে, আমাদের দেহ গঠন, এগুলা কি সব এক? বলো, এক না? এগুলা কিন্তু হইতেছে এক না, কিন্তু আমরা কিন্তু সবাই কিন্তু একই প্রজাতির। তাহলে একই প্রজাতির অন্তর্ভুক্ত জীবগুলোর মধ্যে কি হয় বলতো? পার্থক্য দেখা দেয়, বৈচিত্র্য দেখা দেয়। তো ওইটাকে আমরা কি বলে থাকি? ওইটাকে আমরা বলতেছি বংশগতীয় বৈচিত্র্য। কথা বুঝতে পারছি? বলো। আচ্ছা, যে তামজিদও আছে, ঠিক আছে, তামজিদও হোমোসেপিয়েন্স। আচ্ছা, ওই যে তামজিদ তোমার নাম নিয়ে ফেলছে, তাহলে বলো বুঝতে পারছি কিনা? বংশগত বৈচিত্র্য বুঝতে পারছি? কথা ক্লিয়ার? ওকে। আচ্ছা, যে আহমদও আছে। আচ্ছা, এখন আচ্ছা, তাওহিদের নামও নিয়ে ফেলছি তো। এখন চলো আমরা চলে যাই পরের স্লাইডে। এখন আমরা দেখবো বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের মধ্যে দেখো লাস্ট দিন কিন্তু আমরা পড়ছিলাম কি পুকুরের বাস্তুতন্ত্র। এখন তুমি আমাকে বলো তো, এই যে এখানে আমরা একটা বাস্তুতন্ত্র দেখানোর চেষ্টা করতেছি, এটা হলো সমুদ্রের বাস্তুতন্ত্র। তুমি আমাকে বলো তো দেখি, পুকুরের বাস্তুতন্ত্র আর সমুদ্রের বাস্তুতন্ত্র কি সেম হবে? পুকুরে তুমি যে মাছগুলা পাইতে এগুলা কি সমুদ্রে পাবা? অথবা সমুদ্রের মধ্যে তুমি যে মাছগুলা পাবা বা যে জীবগুলা পাবা এগুলা কি পুকুরে থাকবে? এগুলা কিন্তু পুকুরে কিন্তু এগুলা কিন্তু থাকবে না। ওকে। আবার দেখো, এইখানে যে দেখো মাটির মধ্যে যে শ্যাওলা গুলো হইতেছে বা আশেপাশে যে শ্যাওলা গুলো হইতেছে, কোরাল তুমি দেখতে পেতেছো, ওইগুলা কি পুকুরে পাবো? ওইগুলো কিন্তু তুমি পাবা না। পুকুরের যে কিছু শ্যাওলা হবে ওগুলো কিন্তু অন্য রকমের জিনিস পাবে। তাহলে দেখো, পুকুরের বাস্তুতন্ত্র সমুদ্রের বাস্তুতন্ত্র এক না। এবার এখানে তুমি চিন্তা করে দেখো, এটা হচ্ছে এটা বনভূমির বাস্তুতন্ত্র। এই বনভূমির বাস্তুতন্ত্রের মধ্যে কি আছে? এই যে দেখো, এই চিপার মধ্যে একটা হরিণ আছে। এই চিপার মধ্যে যে বোধহয় শেয়াল জাতীয় বোধহয় কিছু একটা আছে, আমি নাম ভুলে গেছি, আমি বুঝতেছি না সেটা কি। এখানে দেখো কি আছে, একটা হচ্ছে আমাদের খরগোশ আছে। এই যে দেখো, এই চিপার মধ্যে হচ্ছে একটা ভাল্লুক আছে। এখানে কি একটা পেঁচা না কি জানি কিছু একটা আছে আর কি। তাহলে তুমি যদি খেয়াল করে দেখো, এই যে বনভূমির মধ্যে এই রকম জীবগুলো দেখতে পাইতেছে। এখন বলো, এই বনভূমি আর এই যে সমুদ্র, দুইটাই তো বাস্তুতন্ত্র, দুইটার মধ্যে কি কোনো মিল আছে? বলো, এদের হচ্ছে এই যে পরিবেশ বলো, অজীব উপাদান বলো, বা এদের হইতেছে তুমি বিভিন্ন রকম প্রাণী উৎপাদক খাদ্য বলো, এগুলোর মধ্যে কি কোনো মিল আছে? বলো, এগুলোর মধ্যে কিন্তু কোনো মিল নাই। আচ্ছা, এখানে তুমি যদি চলে আসো, এটা হলো কি, এটা হলো হচ্ছে আমাদের মেরু অঞ্চলের একটা আহ বাস্তুতন্ত্র। তাহলে এখানে তুমি কি দেখতে পেয়েছো? মেরু ভাল্লুক দেখতে পেয়েছো। দেখো, এই যে মেরু অঞ্চলের বাস্তুতন্ত্র এই আমাদের বনভূমির বাস্তুতন্ত্র কোনো মিল আছে? দেখো তো, এখানে দেখো কত সুন্দর সুন্দর সবুজ গাছ টাছ আছে। দেখো এখানে কিন্তু এত গাছ টাছ নাই। তারপর দেখো তো এখানে কি আছে? কালো ভাল্লুক আছে বা বাদামি ভাল্লুক আছে। আর এখানে দেখো তো মেরু অঞ্চলে তুমি কি পাইতেছো? সাদা ভাল্লুক। তাহলে আমাদের কাছে মোটামুটি এতটুকুনে এটা ক্লিয়ার যে তুমি দুইটা বাস্তুতন্ত্রের মধ্যে কখনো হচ্ছে মিল, তেমন একটা মিল খুঁজে পাবা না। দেখো মধ্যে অনেক ডিফারেন্স থাকে, এবং অনেক ডিফারেন্স মানে কি? অনেক বৈচিত্র্য। তার মানে তুমি বাস্তুতন্ত্র গুলোর মধ্যেও কিন্তু বৈচিত্র্য তুমি দেখতে পাবা, একটা বাস্তুতন্ত্রের সাথে আরেকটা বাস্তুতন্ত্রের বৈচিত্র্য দেখতে পাবা, পার্থক্য দেখতে হবে। এটাকে আমরা কি বলতেছি বলতো? বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এবং এই ব্যাপারটা হইতেছে তোমার একটু ভালো করে হচ্ছে খেয়াল রাখা লাগবে। ওকে। আচ্ছা, তারপর চলে যেতেছে আমরা সামনের দিকে যাই। এখন এখান থেকে তোমার এটা হচ্ছে মাথায় রাখা লাগবে, আমাদের ইয়ার হলো জীব বৈচিত্র্যের প্রভাব। আচ্ছা, তো এত এত বৈচিত্র্যপূর্ণ যে জীব দেখতেছি আমাদের চারপাশে, এত এত হচ্ছে বৈচিত্র্য জীব দেখতেছি, এটা প্রভাবটা কি? কেন আমাদের এত বৈচিত্র্যপূর্ণ জীব হচ্ছে আমাদের দরকার পড়ে? ওকে। কেন আমাদের এত বৈচিত্র্যপূর্ণ জীবের দরকার পড়ে? কেন এগুলো হচ্ছে দরকার? আচ্ছা, এখন তোমাদের বইয়ে যে দুইটা এক্সাম্পল দেয়া আছে, যে এক দুইটা এক্সাম্পল দিয়েছে, এগুলো ফার্স্ট টাইম একটু এক্সপ্লেন করে তারপর হচ্ছে আমরা নিজেদের মতো করে কিছু এক্সপ্লেনেশন দেখবো। তো সে কাহিনী হলো, আমেরিকাতে কোন একটা যেন জায়গা তোমাদের বইয়ে বলা আছে, ওই সমুদ্র উপকূলে কি ছিল? সমুদ্র উপকূলে অনেকগুলা তোমার ঝিনুক ছিল, অনেক অনেক ঝিনুক ছিল। তো ঝিনুক গুলা কি করতো? সমুদ্রের উপকূলে যে পানিগুলো আসতো, ওই পানিগুলাকে সে ফিল্টার করতে পারতো। সবগুলা ঝিনুক মিলে কি করতো? পানিগুলোকে ফিল্টার করতে পারতো। তো এবং যেটা দেখা যাইতো হইতেছে, ধরো তোমার 3 দিনে দেখা যেত সে মানে পুরো একবারের হচ্ছে পানি সে ফিল্টার করে ফেলতে পারতো। তো কাহিনী কি হইলো, মানুষ হইতেছে জিনিসগুলাকে হইতেছে মেরে ফেলছে, অথবা হচ্ছে পরিবেশ দূষণের কারণে জিনিসগুলো হইতেছে মারা গেছে। এখন কাহিনী কি হয়েছে বলতো? এখন তো এত ঝিনুক নাই, তোমার তো যে পানি তো হচ্ছে কি করতে পারতেছে না, তারা কিন্তু ফিল্টার করতে পারতেছে না। পানি কি হয়ে গেছে? কর্দমাক্ত হয়ে গেছে, মানে কাদা কাদা, প্রচুর কাদা পানিতে। ওই কাদা বেশি থাকার কারণে অক্সিজেনের পরিমাণ কম, এখন পানিতে কি হয় না, অন্যান্য জীবগুলো কিন্তু ইজিলি বাঁচতে পারে না। ওকে। এগুলা কিন্তু হচ্ছে ইজিলিও কিন্তু হচ্ছে বাঁচতে পারতেছে না। তাহলে দেখো, নর্মালি তোমার আমার কাছে মনে হতে পারে এই যে শামুক ঝিনুক এগুলোর আর গুরুত্ব কি? আমাদের চারপাশে যে জিনিসগুলো আছে এগুলোর আর গুরুত্ব কি? এগুলার যদি হইতেছে গুরুত্ব যদি হচ্ছে তুমি না দাও, তাহলে তোমার হচ্ছে মাথায় রাখা লাগবে তোমার বাস্তুতন্ত্র কিন্তু হচ্ছে ভয়াবহ রকমের সমস্যায় পড়ে যাবে। সবারই কোনো না কোনো হইতেছে তোমার গুরুত্ব আছে। যেমন ধরো, আমি যদি হইতেছে একদম শুরুর দিকে যাই, দেখি তো এখানে জায়গা আছে কিনা, যে ধরো এখানে আমি উৎপাদক হিসেবে লিখলাম গাছ। ওকে। আচ্ছা, প্রথম শ্রেণীর খাদ্য হিসেবে আমি কাকে রাখলাম? রাখলাম হলো ফড়িং, ঘাস ফড়িং। আচ্ছা, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদককে ব্যাঙ,
তারপর তৃতীয় শ্রেণীর খাদ্য হলো কি সাপ। এখন তোমার হঠাৎ করে মনে হলো যে ভাই এই ফড়িং এটা তো হচ্ছে ভালো কিছু না, ঠিক আছে, দেখলে ভয় লাগে, শয়তানের ঘোড়া নাকি কি জানি আচ্ছা তোমাদের তো এটা আমি বলিনি, বলছিলাম হাঁস ফড়িংকে যে শয়তানের ঘোড়া বলা হয়, বলছিলাম তো মনে হয়। যাই হোক, তো দেখো এই যে ফড়িং তুমি চিন্তা করলো যে ফড়িং হিসেবে তুমি আর রাখবে না, যে দুনিয়া থেকে ফড়িং সব উঠে দিবা। তো তুমি যদি ফড়িংটারে যদি বাদ দিয়ে দাও, ফড়িং ধরো যদি হচ্ছে তুমি বাদ দিয়ে দাও, তাইলে তুমি দেখো ব্যাঙ কিন্তু আর কোনো খাবার পাবে না। ব্যাঙ খাবার না পেলে ব্যাঙ মারা যাবে। ব্যাঙ মারা গেলে দেখো হচ্ছে কি সাপও কিন্তু কোনো খাবার পাবে না। দেখো তোমার কিন্তু বাকি পার্ট পুরাটার মধ্যে কিন্তু একটা প্রবলেম দেখা দেয়। কারণ ব্যাঙ কি করবে না বলো তো, ব্যাঙ কিন্তু এসে গাছ টাছ খাবে না। তা তোমার এটা মাথায় রাখা লাগবে, আমাদের বাস্তুতন্ত্রে প্রত্যেকটা জীবই কিন্তু ইম্পর্টেন্ট, প্রত্যেকটা জীব প্রত্যেকটা প্রাণী সবাই কিন্তু হইতেছে ইম্পর্টেন্ট, বুঝতে পারতেছি? তাহলে এই যে দেখো এখানে তোমার হচ্ছে যে ঝিনুকের যে কথা বলছে, শামুক ঝিনুকের কথা বলছে, এটা একটু মাথায় রাখা লাগবে। তারপরে আর কাহিনী কি আছে, আর কাহিনী হলো যে যেমন দেখো আমরা হচ্ছে মনে করি ব্যাঙের হয়তো তেমন কাজ টাজ নাই, ব্যাঙের হয়েছে কি তেমন হচ্ছে তোর ভূমিকা নেই পরিবেশের মধ্যে, কিন্তু ব্যাঙেরও কিন্তু ভালো ভূমিকা আছে। সে দেখো পোকামাকড় খায়, যেটা হচ্ছে তোমার ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। আচ্ছা তোমাদেরকে আমি কি আমার পোশাকটা টিকটিকি ছিল এটার কথা বলছিলাম? আমার একটা পোশাক টিকটিকি ছিল। নাফিসা তুমি তো খুবই চালাক। নাফিসা বলতেছে ফ্রক তখন অন্য পোকা খাবে। আচ্ছা, না নাফিসা, ফ্রক তখন হচ্ছে ইমোশনাল হয়ে যাবে যে আহারে আমি এতদিন ধরে এদেরকে খাইতেছিলাম, আজ আর এরা নাই, এরা নাই আমি আর খাবো না, বুঝছো? তখন দেখা যাবে ফ্রক মারা গেছে। আচ্ছা, এই যে কয়েকজন বলতেছে টিকটিকি হইতেছে পোষে, এটা আবার কি? টিকটিকি দেখলে আমরা হচ্ছে ভয় পাই। হ্যাঁ আসলে আমি যেটা খেয়াল করলাম, আমি আসলে জানতাম না যে মানুষ টিকটিকি এত ভয় পায়। আমাদের ফ্যামিলিতে যেটা অন্তত হয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে আমি তাদের মধ্যে কখনো দেখি নাই টিকটিকি ভয় পাইতে। এই কারণে হয়তো আমি নিজেও হইতেছে যেহেতু আশেপাশে যেটা হয় মানুষ মানুষের কাছে দেখে শিখে, তো যেটা যদি অন্যরা দেখতাম ভয় পাইতেছে তাহলে হয়তো আমিও ভয় পাইতাম। তো এই কারণে এটা টিকটিকি নিয়ে হচ্ছে এত একটা ভয় কাজ করে না, এতটা কি কোনো ভয় কাজ করে না। তো আমি পরে যেটা খেয়াল করলাম, রিসেন্টলি খেয়াল করলাম, অনেকেই বলে যে হচ্ছে ভাই টিকটিকি প্রচুর ভয় পায়। যে ভাই খালি চিন্তা করেন যদি ছাদের সিলিং থেকে একটা টিকটিকি লাফ দিয়ে আপনার উপর সে পড়ে তাইলে কি হবে? তো এরকম হইতেছে। হ্যাঁ হ্যাঁ, এরকম হইতেছে, এরকম হলে ভয় পাওয়ার মতোই হইতে পারে। আচ্ছা যাই হোক, শোনো, তো টিকটিকির যে গল্পটা হইতেছে তোমাদেরকে আমি বলতেছিলাম, কাহিনী হলো কি, তো এসএসসি পরীক্ষা দিতেছি, অথবা কলেজে পড়ি, অথবা এইচএসসি পরীক্ষা দিতেছি। তো এটা হলো একদিন রাতের কাহিনী। আমি টেবিলে বসে বসে পড়তেছি। ওকে, আমি টেবিলে বসে বসে পড়তেছি। আচ্ছা এই যে টেবিলে বসে বসে পড়তেছি, এখানে তো ধরো বসে থাকলাম আমি, আর পা তো হইতেছে নিচে, বুঝলা, পা তো হইতেছে নিচে। আচ্ছা পায়ে যে নিচে, তখন হচ্ছে খুব সম্ভবত গ্রীষ্মকাল চলে আর, তখন খুব সম্ভবত গ্রীষ্মকাল চলে। তো এই গ্রীষ্মকালে তো হচ্ছে দেখবো হচ্ছে প্রচুর মশা টশা থাকে। তো এই মশার জ্বালায় তো হচ্ছে বাঁচি না। একটু পরে পরে কি করতেছি, পায়ের মধ্যে এসে ধর হচ্ছে মশা টশা মারতেছি, বা পা নাড়াচাড়া করে মশা উড়ে দিতেছি। তো কাহিনী যেটা হইলো, কাহিনী যেটা, হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মানে টেবিলের আরেকটা পা কোথায়, এই যে তুমি হইতেছে যে পোলাপান, তোমরা এখনো বুঝলে না, তোমাদের চিত্রকর্ম বোঝা লাগবে। ঠিক আছে, এটা হইতেছে তারিফ ভাই ছবি আঁকতেছে, আরেকটা পাকে যে এই তোমার এটার আড়ালে চলে গেছে না, তুমি তো এটা তো বুঝবে না, এটা তো তুমি বুঝবে না, বুঝলা? 3 নাম্বার পা আছে, তোমরা যেহেতু চাইছো যাও 3 নাম্বার পা দিয়ে দিলাম। তো কাহিনী শেষটা হইলো, এখানে এভাবে বসে আছে, হঠাৎ করে কি যেন আমার পায়ের মধ্যে এসে ধাক্কা লাগছে। কি যেন এসে পায়ের মধ্যে লাগলো, আমি ফার্স্টে ভাবলাম তেলাপোকা হয়তো হবে, রাতে তো তেলাপোকা হচ্ছে চলে এসে পার্টি করে ঘোরাঘুরি করে, হয়তো ভাবলাম তেলাপোকা হয়তো নিচে একটা আছে, এটা তো ঘোরাঘুরি করতেছে। কিন্তু একটু পরে আসছে দেখলাম আবার ধাক্কা লাগলো। পরে চিন্তা করলাম এটা কি ইঁদুর টিঁদুর কিনা, ইঁদুর আসলে তো হচ্ছে সমস্যা। চারপাশে তাকে তাকে দেখলাম না, ইঁদুর টিঁদুর কোনো কিছু নাই। একটু পরে এসে দেখলাম আবার ধাক্কা লাগলো। পরে হইতেছে খেয়াল করে দেখলাম নিচে একটা টিকটিকি বসে আছে, বুঝছো? টিকটিকি বসে আছে। তো যখনই আমার পায়ের মধ্যে এখানে সেটা একটা মশা বসে, এখানে একটা এসে মশা বসে, সে সুন্দর করে এসে কি করে বলতো, সে সুন্দর করে এসে আমার মশাটা খেয়ে চলে যায়, বুঝতেছো? সুন্দর করে আসবে, এসে মশাটা খেয়ে চলে যাবে। এবং এটা জাস্ট একদিন না, আমার যতদূর মনে আছে কন্টিনিউয়াসলি হচ্ছে 3-4 দিন এরকম হয়েছিল। টিকটিকিটা বোধহয় আশেপাশে থাকতো, রাতের বেলা আমি পড়তাম, পা ঝুলিয়ে রাখতাম, আমারও খুব মজা লাগতো যে টিকটিকের খাদ্য সংস্থান করতে পারতাম। আসবে আইসা আমার পায়ের থেকে মশা খেয়ে চলে যায়, বুঝতেছো? আচ্ছা তাহলে দেখো, হ্যাঁ তাহলে দেখো, এই যে দেখো তোমরা হয়তো মনে করো যে টিকটিকি বাইচা থেকে লাভ কি, ঠিক আছে, টিকটিকি ভয়ঙ্কর একটা জিনিস,
বাইরে থেকে লাভ কি? কিন্তু দেখো টিকটিকিরও কিন্তু হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই মশা টশা বা অন্যান্য কীট পতঙ্গ খেয়ে সে কিন্তু আমাদেরকে হেল্প করে। তাহলে দেখো জীব বৈচিত্র্যের ব্যাপারটাতে তোমার মাথায় রাখা লাগবে, পরিবেশে যত বৈচিত্র্য রকমের জীব থাকবে তোমার কিন্তু এসে বাস্তুতন্ত্রটা ততই হচ্ছে কি বলতো শক্তিশালী হবে এবং হচ্ছে অ্যাডাপ্ট করতে পারবে। বুঝতে পারতেছি? বলো, বুঝতে পারতেছি না? এই রুসিম, টিকটিকি তো কামড় দেয় নাই পায়, টিকটিকি যেটা করে আর কি সুন্দর করে একটু জিব্বাটা বের করে পোকাটারে এসে ধরে নিয়ে যায়, বুঝছো? টিকটিকি এসে কামড় দেয় না। আমি হচ্ছে যতদূর জানি পয়জনাস তো হওয়ার কথা না, টিকটিকি তেমন পয়জনাস হওয়ার কথা না। আচ্ছা, তাইলে এটা হইলে চলো হচ্ছে আমরা সামনের দিকে চলে যাই। হ্যাঁ, এই যে হচ্ছে যে মাহাদি বলছে ফ্রি মশা প্রতিরোধক, তোমার এটা বোঝা লাগে ইকো ফ্রেন্ডলি। ইকো ফ্রেন্ডলি বললে আরো স্মার্ট এস্থেটিক মনে হয়। ইকো ফ্রেন্ডলি হইতেছে আমরা কি হচ্ছে মসকুইটো কিলার বলতে পারি। ওকে, আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে এখন আমাদের এখানে চলে আসো, তুমি হচ্ছে আমাকে এই পোল কোয়েশ্চেনটার অ্যান্সারটা দিয়ে দাও। ভেরি গুড, তাহলে দেখো তোমরা দেখা যায় মোটামুটি প্রায় সবাই কারেক্ট অ্যান্সারই দিচ্ছ। তাহলে দেখো খাদ্য শৃঙ্খলার প্রত্যেকটা স্তরকে আমরা কি বলি? আমি কিন্তু শুরু থেকে পড়ে আসছি, কি যেন বলতেছিলাম, ট্রফিক লেভেল। ওকে, আচ্ছা, এরপরে চলে আসো তুমি এখানে, বলো এই জিনিসটার অ্যান্সার কি হতে পারে? চিন্তা করে অ্যান্সার দাও তো দেখি। যদি আমি বলছি একবার ক্লাসে, তো তোমাদের এটা হয়তো অনেকে খেয়াল করে না, এটা কি অ্যান্সার? রায়ান, তুমি একটা সুন্দর একটা কোয়েশ্চেন করছো। রায়ান সুন্দর একটা কোয়েশ্চেন করছে যে ভাই, মানুষ পরিবেশকে কিভাবে হেল্প করে, এটা নিয়ে আমিও হচ্ছে অনেকটা কনফিউজ, যে আমরা কিভাবে পরিবেশকে হেল্প করতেছি। আমরা তো বোধহয় হচ্ছে সব উড়াইয়া গুড়াইয়া দিতেছি, বুঝছো? তোমরা হচ্ছে ইয়া দেখছো, এটা কি তোমাদের ক্লাসে আমি বলছিলাম কিনা খেয়াল নাই, উইচার দেখছো? উইচারের সেকেন্ড সিজনটা, ওইখানে কিন্তু এরকম একটা ইয়া ছিল যে উইচারে তো দেখতে যদি খেয়াল করো দেখবে অনেকগুলো অনেক টাইপের হইতেছে তোমার মনস্টার থাকে আর কি। তো একটা মনস্টার এসে বলতেছিল যে একটা মনস্টার সাথে আমাদের ফিমেল যে লিড ক্যারেক্টার একটা আছে, আমি তার নামটা ভুলে গেছি, সিরিনা কি যেন ছিল। তো এদের দুইজনের মধ্যে কথা হইতেছে, ঠিক আছে? তারপর হচ্ছে মনস্টারের কুসুম তো সিরি কিরকম কোন একটা কোয়েশ্চেন জিজ্ঞাসা করতেছিল যে হইতেছে মনস্টার, কেন আমাকে তোমার মনস্টার মনে হয়, কি করছে এইটাই মনে কিছু। তখন কিন্তু সে বলতেছিল যে মনস্টার কি করে, মনস্টার হইতেছে পিপলের ব্যাট করে, মানে হচ্ছে তোমার হচ্ছে মানুষের খারাপ কাজ করে, সরি মানুষের হচ্ছে ক্ষতি করে আর কি, মানুষের ক্ষতি করে। তারপর মনস্টারটা বলতেছিল যে আসলে মানুষ যেন কারোদেরকে মানুষ বলা হয় যারা কি করে সবার খারাপ করে, সবার হইতেছে ক্ষতি করে। তো এটা একদিক থেকে চিন্তা করলে কিন্তু হচ্ছে দেখবা ঘুরে ফিরে কথা কিন্তু ঠিক। মানুষ কিন্তু হচ্ছে সবারই খারাপ কাজ করে, মানুষ নিজেরও ক্ষতি করে, পরিবেশের ক্ষতি করে, সবার ক্ষতি করে। মানুষ মানেই ঝামেলা, বুঝলাম? আচ্ছা, তাইলে দেখো এখানে আমাদের বলো কারেক্ট অ্যান্সার কি হবে? প্রাচুর্যের ভিন্নতাকে কি বলা হয়? জীব বৈচিত্র্য। ওকে, আচ্ছা, তাহলে চলো আমরা সামনের দিকে আগে, জীব বৈচিত্র্য পরে একটু সামনের দিকে আগে। আচ্ছা, মাহাদি না, সেই টিকটিটা হারাই ফেলছে, আমি হচ্ছে বুঝছো ধরা খেয়ে গেছি। টিকটিকিটার হইতেছে একটা খাঁচায় টাচায় বন্দি করে রেখে দেওয়ার দরকার ছিল, তাহলে ধরো হচ্ছে সময় মতো ইউজ করা যাইতো, যখনই বেশি মশা হইতো ওইটা হচ্ছে বাইন্ধা ছেড়ে দিতাম যে খা, তুইও খা আমিও বাঁচি। ওকে, আচ্ছা, তাইলে চলো আমরা এখন দেখো আমরা মোটামুটি অনেকটা পড়ে ফেলছি। আমাদের বলা যায় যে হইতেছে আমাদের পড়ার প্রায় 60% পড়া শেষ, আর 40%-এর মতো টাইম আমাদের পড়া বাকি আছে, টাইম বাকি আছে অনেক। তাই আমার কাছে মনে হয় আমরা ছোটখাটো একটা ব্রেকে যেতে পারি, অল্প কিছুক্ষণের জন্য একটা ব্রেকে যাই, তারপর হইতেছে বাকি পড়া হচ্ছে আমরা খুবই অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে এখন বাজে কয়টা? 7:44, আমরা 6 মিনিটের একটা ব্রেক নিই। 6 মিনিটের একটা ব্রেক নিতেছি, আমরা ব্যাক করব 7:50-এ। ওকে।
নবীন বলতেছো ভাই ডালে ওই ফোঁটাটা কি? আচ্ছা, ফোঁটা ফোঁটা কি? আচ্ছা নবীন, এটা হইতেছে আহ আমাদের ক্লাসের লাস্টের দিকে একটু মনে করেন যে ভাই এই ছবিটা হইতেছে আপনি এখন এক্সপ্লেন করেন নাই, এই ছবিটা আরেকবার এক্সপ্লেন করেন। এই ছবিটা আমি এখন এক্সপ্লেন করবো না, ক্লাসের লাস্টে একটু মনে করাই দিও, ক্লাসের লাস্ট টাইমে হচ্ছে এক্সপ্লেন করবো যে ফোঁটা ফোঁটা জিনিসগুলো আসলে কি। ওকে। তারপরে মাহির বলতেছো ভাই চলেন আড্ডা দিই। আচ্ছা, এখন আড্ডা আসলে দেয়া যায় বা দেয়া যায় তো, আড্ডা দেয়া হইতেছে আমার খুবই, আড্ডা দেয়া না মানে যেটা হয় ফ্রেন্ডদের সাথে, ক্লোজ ফ্রেন্ডের সাথে গল্প গল্প করার খুবই ফেভারিট একটা কাজ। যেমন তোমাদেরকে বোধহয় আমি এটা বলছিলাম, আমার ঠিক খেয়াল নাই, যে আমরা যখন উদ্ভাসে ক্লাস 8 এর মডেল টেস্টের পর আমি যখন ক্লাস 9-এ পড়ি আর কি, তো দেখবা হইতেছে উদ্ভাস দিয়ে কিন্তু হচ্ছে অনেকগুলো সুন্দর সুন্দর কিন্তু হচ্ছে লিফলেট দেয়, সুন্দর সুন্দর হচ্ছে লিফলেট বা প্রসপেক্টাস দেয় আর কি। তো উদ্ভাস থেকে মনিটাইজেশন সময় একটা বই বের করতো, আমি জানি না এখন এটা বের করে কিনা। ওই বইটার কি, ওই বইটাতে কি থাকতো যে গত বছর যারা জেএসসি মডেল টেস্ট দিয়েছিল উদ্ভাস থেকে, তো তাদের মধ্যে যারা ওই মডেল টেস্ট, উদ্ভাসে কিন্তু মডেল টেস্টে প্রচুর স্টুডেন্ট হচ্ছে পরীক্ষা দেয়, এসএসসি বলো এইচএসসি বলো, প্রায় সারা বাংলাদেশ থেকে হইতেছে তোমার দেখা যায় প্রচুর স্টুডেন্ট হচ্ছে ভর্তি হয়, এটা ভালো একটা কম্পিটিশন হয় আর কি। তো এখানের মধ্যে যারা হইতেছে তোমার টপ 10-এ থাকে বা টপ 50-তে থাকে বা টপ 100-এ থাকে, তাদের হচ্ছে এখানে ইন্টারভিউ থাকে আর কি। ওইখানে তোমার নাম, ঠিক আছে, তোমার হইতেছে কোন স্কুলে ছিলা, তোমার তারপর হইতেছে কি পড়তে ভাল লাগে, মানে পড়াশোনা না, তোমার হচ্ছে কি, তোমার কি হচ্ছে পাঞ্জাবি পড়তে ভাল লাগে নাকি শার্ট পড়তে ভাল লাগে, নাকি হচ্ছে তোমার শাড়ি পড়তে ভাল লাগে না কি পড়তে ভাল লাগে, এইগুলো আর কি। তারপরে হচ্ছে তোমার প্রিয় রং কি, কি খাইতে ভাল লাগে, আরো হইতেছে সুন্দর সুন্দর কোয়েশ্চেন আর কি থাকতো, ওইগুলো হইতেছে তুমি অ্যান্সার করে দিতে, ওইগুলা নিয়ে আর কি একটা হচ্ছে তোমার বই বানাতো। ওকে, বুঝলাম। তো কাহিনী হলো আমাদেরও হইতেছে এরকম, আমি তোমার জেএসসি মডেল টেস্টে নবম অথবা দশম হয়েছিল, আমার ঠিক খেয়াল নাই, হয় নবম হয়েছিলাম অথবা দশম হয়েছিলাম। তো আমাকে এরকম হচ্ছে বিশাল বড় হচ্ছে 3-4 পেজে একটা বিশাল বড় হচ্ছে কোয়েশ্চেনের ইয়াদ ধরাই দিছে, তো বললো তারিফ তুমি এটা হচ্ছে লিখে দাও। আমরা হইতেছে এটা হচ্ছে, আমি জানতাম না যে তখন এরকম স্বাভাবিক, জাস্ট বলছে এগুলো হচ্ছে লিখে দাও। আমি তো হচ্ছে কোয়েশ্চেন টোয়েশ্চেন পড়ে ধরে হচ্ছে মাথা হয়ে গেছে হ্যাঁ, যে এইগুলো হইতেছে আমি এখন কেমনে কি লিখবো। মানে অনেক জটিল জটিল কোয়েশ্চেনও ছিল, যেমন একটা কোয়েশ্চেন ছিল এরকম যে পরবর্তী 10 বছর পরে, 10 বছর পরে তুমি বাংলাদেশকে কোন অবস্থানে দেখতে চাও। আরে ভাই আমি পড়েই হইতেছে মাত্র 8 পাস করে 9-এ উঠলাম, এখন আমি হইতেছে বুঝি নাকি, বা হইতেছে দেশের অবস্থা ইয়ানি এগুলো তো আমি বুঝিও না এত কিছু, আমি কোন জায়গায় দেখতে চাই, আমি নিজে কোন জায়গায় যাইতে চাই এটাই তো আমি এখনো ভাইবা বের করতে পারি না, দেশের অবস্থা তো হচ্ছে দূরের কথা, বুঝলাম। তো কাহিনী হইলো এরকম অনেক জটিল জটিল কোয়েশ্চেন ছিল, আবার এক দুইটা হইতেছে সোজা সোজা কোয়েশ্চেন ছিল। মানে একটা কোয়েশ্চেন ছিল যে স্কুলে তোমার প্রিয় কাজ কি, কোয়েশ্চেনটা ছিল কি স্কুলে তোমার প্রিয় কাজ কি। তো এটা আমার কাছে ইজি লাগছে, আমি সুন্দর করে এটার অ্যান্সার দিছিলাম যে স্কুলে আমার প্রিয় কাজ হলো, স্কুলে আমার প্রিয় কাজ গল্প করা, বুঝলে, স্কুলে আমার, না গল্প করা না সরি, স্কুলে আমার প্রিয় কাজ গল্প করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া। তো এবং কাহিনী যেটা হয়েছিল উদ্দেশ্য অনেকগুলা কোয়েশ্চেন দিছিল, অনেকগুলা কোয়েশ্চেন থেকে যেগুলো হইতেছে মনে হয়েছিল আমি ভালো ভালো অ্যান্সার দিছি, এগুলো আর কি বাছাই করে ছাপাইছে। তো এই যে তারা একটা কোয়েশ্চেন করছিল স্কুলে আমার প্রিয় কাজ কি, ওটা যে আমি লিখছিলাম স্কুলে আমার প্রিয় কাজ গল্প করা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এটা ছাপাই না, এটা টোটালি বাদ দিয়ে দিচ্ছে, বুঝলা। মানে, মানে এটা দেখে আমি হচ্ছে খুবই মানে হতাশ হয়ে গেছিলাম, আমি অনেস্টলি বলছি স্কুলে আমার কাজ একটাই ভালো লাগতো, যে হচ্ছে বন্ধুদের সাথে গল্প করা। বলতে উদ্দেশ্য হয়তো মনে করছে যে আমি হয়তো ক্লাসের মধ্যে গল্প করা বুঝাইতেছি, কিন্তু ক্লাসে আমি খুবই চুপচাপ থাকতাম। গল্প করা বলতে হচ্ছে টিফিন পিরিয়ডে দেখা যেত বন্ধুদের সাথে আড্ডা দিতাম। আমার স্কুল ছিল তোমার মৎসিল মডেল স্কুল এন্ড কলেজ, আমার স্কুল ছিল মৎসিল মডেল স্কুল এন্ড কলেজ। তো আমি যখন ক্লাস 9-10-এ পড়ি তখন আমাদের তোমার সেকশনটা ছিল, আমাদের ক্লাসরুমটা ছিল 6 তলা, তখন বিল্ডিং 6 তলা ছিল আর কি। তো 6 তলাতে একদম হচ্ছে তোমার ইয়ার পাশে, আমার ঠিক এক্সাক্ট রুম নাম্বারটা মনে হয় নয়, হয়তো 601-এর দিকে ছিল, 601 বা 602, বিশাল বড় এক রুম। এবং যেটা হয়তো আর কি আমরা 9-10 ছিলাম হয়তো 6 তলাতে, 10 ছিলাম 6 তলাতে, 9 ছিল বোধহয় নিচে। আর একদম হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে যেটা হয়তো তোমার হচ্ছে যে 5, 6, 7-এর পিচ্ছি বাচ্চাগুলো আর কি থাকতো। তো ওইগুলো দেখা যেত নিচে হচ্ছে চিল্লাপাল্লা প্রচুর করতেছে, 6 তলার দিকে হচ্ছে খুবই শান্ত নীরব একটা পরিবেশ। এবং দেখা যায় যে ধরো এটা যদি হচ্ছে আমাদের স্কুলের বিল্ডিং হয়, এর পাশে থাকতো সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ছিল, আমি যাই না এখন আছে কি। তো কৃষ্ণচূড়া গাছ, সুন্দর সুন্দর ফুল টুল থাকতো, ওই জায়গা থেকে আমরা বন্ধুরা দাঁড়ায় দাঁড়ায় গল্প গল্প করতাম। এই ছিল আর কি হইতেছে অবস্থা। তো কাহিনী হইলো এটা আমার বলা যায় স্কুলের বেস্ট মেমোরি গুলোর মধ্যে একটা, আমি ওইটাই লিখছি, আমার এই কাজটা করতেই ভালো লাগে। তো উদ্ভাস মনে করছে আমি তো ক্লাস গিয়ে গল্প করি, এগুলো ছাপাইলে তো উদ্ভাসের মানিজ্য শেষ। তো উদ্ভাস এই কোয়েশ্চেনটাই বাদ দিয়ে দিচ্ছে, খুবই অবস্থা, খুবই বাজে, খুবই কষ্ট পাইছিলাম। শোয়েব বলতেছো ভাইয়া আপনি কি এনডিসি তে পড়তেন? হ্যাঁ শোয়েব, আমি হইতেছে এনডিসি তে ছিলাম। আচ্ছা তাইলে চলো আমরা আস্তে
আস্তে ধীরে হইতেছে আমরা পড়াশোনা শুরু করে। ওকে, আচ্ছা মুনতাহা মহসিন মডেলে পড়ে। আচ্ছা এখানে দেখা যায় আমার হইতেছে মডেলিয়ান ভাই বোন পাওয়া যাইতেছে অনেকে। আচ্ছা মিথিলা বলতেছে মিথিলাও মডেলে পড়ে, অনেকে এখানে পাওয়া যায়। চলো তাহলে আমরা আস্তে ধীরে হচ্ছে পড়াশোনা শুরু করে দিই। ওকে, তাইলে দেখো এখন তুমি দেখো লাস্ট দিন আমরা যেই পড়াগুলো পড়ছিলাম এইখান থেকে আমরা এখন একটু টান দিব। সেই পড়াটা কি ছিল বলতো? আমরা কিন্তু লাস্ট দিন দেখছিলাম যে তুমি যদি একটা উদ্ভিদের কথা চিন্তা করো, তোমার কাছে হয়তো মনে হতে পারে যে উদ্ভিদের কি হলো, উদ্ভিদ কিন্তু সে নিজের খাবার নিজে তৈরি করতেছে, তার কিন্তু হচ্ছে কি কোনো কিছু দরকার পড়ে না। তো কাহিনী কি দেখো, উদ্ভিদেরও কিন্তু কিসের দরকার পড়ে? প্রাণীর কিন্তু দরকার পড়ে। ওকে, উদ্ভিদেরও কি দরকার পড়ে? প্রাণীর দরকার পড়ে। যেমন হচ্ছে উদ্ভিদ যে খাবার তৈরি করবে, খাবারের জন্য কার্বন ডাই অক্সাইড লাগবে, কে দেয়? প্রাণী দেয়। আর প্রাণীরও দেখো উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট, প্রাণী তো উদ্ভিদকে ডিরেক্টলি খায়া ফেলতেছে, এটা তো একটা ব্যাপার। আবার দেখো উদ্ভিদের থেকে তার কি দরকার বলতো? উদ্ভিদের থেকে সে কিন্তু তোমার অক্সিজেনও নিতেছে। আবার প্রাণী যে শুধু উদ্ভিদের উপর ডিপেন্ডেন্ট এটা না, প্রাণী কিন্তু একটা প্রাণী কিন্তু অন্য একটা প্রাণীর উপরও ডিপেন্ডেন্ট। তাহলে দেখো তোমার মাথায় রাখা লাগবে একটা পরিবেশে বা একটা বাস্তুতন্ত্রে যতগুলো জীব আছে এরা কিন্তু কেউই হচ্ছে ধরো কি বলা যায় যে স্বনির্ভর না, এরা একে অপরের উপর কিন্তু হচ্ছে ডিপেন্ডেন্ট হয়। এবং এদের মধ্যে কি হয়, পুষ্টি বা বিভিন্ন বস্তু বা রাসায়নিক পদার্থের বা বিভিন্ন পদার্থের হচ্ছে মধ্যে ক্রিয়া বিক্রিয়া হয়, বিভিন্ন পদার্থের আদান প্রদান চলে। তাহলে এই যে তোমার বিভিন্ন রকমের হচ্ছে আদান বলতেছিলাম বলতো, মিথস্ক্রিয়া বলতেছিলাম। ওকে, এরপরে তুমি দেখো তো মিথস্ক্রিয়া গেলে, এখন তুমি বলো তো মিথস্ক্রিয়া করে এই উদ্ভিদ আর প্রাণী এরা পাশাপাশি অবস্থান করতেছে না একই পরিবেশে? বা ধরো হচ্ছে বিভিন্ন রকমের প্রাণী এরা কি একই সাথে থাকতেছে না? তাহলে দেখো এরা কিন্তু হচ্ছে একই সাথে থাকতেছে, এর মিলেমিশে একই রকমের হইতেছে, ইন্টারাকশন করে এরা একই সাথে থাকতেছে। এই ব্যাপারটাকে কি বলা হয়? বলা হয় সহাবস্থান। তারা সহাবস্থান করতেছে মানে একই সাথে মিলেমিশে থাকতেছে, ইন্টারাকশন করে। বুঝতে পারতেছি? আচ্ছা, এই সহাবস্থানটাকেই আমরা ইংলিশে কি বলে থাকি? ইংলিশে বলে থাকি সিম্বায়োসিস। সিম্বায়োসিস, এটা হচ্ছে ইংলিশ টার্মটা জেনে রাখো। ওকে, আচ্ছা সহবাসের পরে দেখো আমরা যেটা বলতেছিলাম, সরি সহাবস্থানের পরে তোমার এখান থেকে হইতেছে মাথায় রাখা লাগবে আর থাকতেছে হলো আমাদের এই যে যারা হচ্ছে সহাবস্থান করতেছে। ওকে, যারা এই যে সহবাসকারী তাদেরকে আমরা কি বলি বলতো? সহবাসকারী। তাহলে যারা সহাবস্থান করে তাদেরকে আমরা কি বলবো? সহবাসকারী। অথবা আরেকটা টার্ম আছে, সুন্দর একটা টার্ম আছে, সেটা হলো সহাবস্থানকারী। ঠিক আছে, আর একটা টার্ম আছে সেটা হলো কি বলতো? সহাবস্থানকারী। ওকে, আচ্ছা তাহলে সহাবস্থানকারী এটার ইংলিশ টার্মটা একটু জেনে রাখবা, সেটা হলো সিম্বায়োন্ট। ওকে, তাহলে এই তিনটা টার্ম হচ্ছে বুঝছি কিনা বলো? মিথস্ক্রিয়া, এদের মধ্যে ক্রিয়া বিক্রিয়া হইতেছে, বিভিন্ন পদার্থের আদান প্রদান চলতেছে, এটাকে বলা হয় মিথস্ক্রিয়া। এই যারা একসাথে মিলেমিশে থাকতেছে এটা কি বলা হয়? সহাবস্থান। সহাবস্থান করে যারা থাকতেছে তাদেরকে কি বলতেছি? সহাবস্থানকারী বা সহবাসকারী অথবা কি হচ্ছে সিম্বায়োন্ট। খোলাপান বলো, এটা বুঝতে পারছি কিনা? বুঝতে পারছি জিনিসগুলা? ওকে, এই জিনিসগুলো যদি বুঝতে পারি, এখন তোমার মাথায় রাখা লাগবে এই যে আমরা যেটা বলতেছি যে মিথস্ক্রিয়া যেটা হয়, ওকে, এই যে মিথস্ক্রিয়া কেন হইতেছে দেখো, এটা কিন্তু হচ্ছে তোমার নির্ভরশীল, একটা আরেকটার উপর কিন্তু হচ্ছে আমাদের নির্ভরশীল, এবং এটার মাধ্যমে কি হচ্ছে মিথস্ক্রিয়া এদের মধ্যে ক্রিয়া হইতেছে। এটাকে আমরা কিন্তু চাইলে আন্তঃক্রিয়াও বলতে পারি। যে মিথস্ক্রিয়াটাকে চাইলে কিন্তু আমরা কি বলতে পারি বলতো? আন্তঃক্রিয়াও বলতে পারি, যেহেতু কি হয় দুইটা জীবের মধ্যে হইতেছে। এখন এই যে একটা পরিবেশ বিজ্ঞানী ছিল তার নাম হলো ওডাম, পরিবেশ বিজ্ঞানী ছিল তার নাম হলো ওডাম। ওডাম যেটা করছে মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়াকে বলছে এটা দুই রকমের হইতে পারে। একটা হলো ধনাত্মক আন্তঃক্রিয়া আর একটা হলো কি বলতো? ঋণাত্মক আন্তঃক্রিয়া। তাহলে ধনাত্মক আন্তঃক্রিয়াটা কি ভাই? ধনাত্মক আন্তঃক্রিয়া হলো এখানে যে দুইটা জীবের মধ্যে হইতেছে তোমার আন্তঃক্রিয়া হইতেছে বা ইন্টারেকশন হইতেছে, তাদের দুইজনেই উপকৃত হয় অথবা একজন উপকৃত হয়। ঠিক আছে, তাদের কি হবে বলতো? দুইজনেরই উপকার হবে এই ক্রিয়ার মাধ্যমে, অথবা একজনের উপকার হবে, কিন্তু কারো অপকার হবে না। কি হবে না বলতো? এদের উপকার হবে, এদের উপকার হবে, কিন্তু এদের কারোরই কোনো রকমের অপকার হবে না। হয় দুইজনের উপকার হবে অথবা কি একজনের উপকার হবে, একজন নিউট্রাল থাকবে। আর ঋণাত্মক আন্তঃক্রিয়া কি? ঋণাত্মক আন্তঃক্রিয়া হইলো এখানে কি হইতে পারে? এখানে হয়ে যেতে পারে এরকম যে এদের একজনের অপকার হবে, অ্যাটলিস্ট একজনের অপকার হবে অথবা দুইজনেরই অপকার হবে। ওকে, আচ্ছা যেমন ধরো তুমি যদি এভাবে চিন্তা করো, এভাবে যদি তুমি চিন্তা করো, ধরো এটা হলো তোমার বাসা, আর এটা ধরো হলো তোমার পাশের বাসার আন্টির বাসা। ওকে, এটা হলো তোমার বাসা, এটা হলো তোমার পাশের বাসার আন্টির বাসা। এখন আমি জানি তোমাদের সবারই হইতেছে পাশের বাসার তোমার পাশের বাসার আন্টিদের প্রতি হইতেছে আমাদের একটা হইতেছে কি থাকে, একটা
ক্ষোভ থাকে, একটা ক্রোধ থাকে, কিন্তু আন্টিরা কিন্তু মাঝে মধ্যে আবার ভালো হয়, বুঝলাম। যেমন কিছুদিন আগে আমার পাশের বাসায় যে আন্টি আছেন, উনি হচ্ছে পাস্তা রান্না করে আমাদের বাসায় হচ্ছে দিয়ে গেছেন পাস্তা খাওয়াতে। ওকে, আচ্ছা, তো এই যে পাস্তা রান্না করে যে আমাদের বাসায় হইতেছে দিয়ে গেলেন, এখন তুমি আমাকে বলো এখানে কি আমার উপকার হয়েছে না? বলো বলো, উপকার হয়েছে না উপকার হয়েছে? আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো দেখি, উপকার হওয়ার পর এখন হচ্ছে ভদ্রতাবশত হচ্ছে আমাদের পাশের বাসার আন্টিরা যদি আমাদের বাসায় কিছু দিয়ে যায়, এখন আমরা কি করতে পারি বলতো? আমাদের বাসায় যদি ওই টাইমে হচ্ছে ভালো কোনো খাবার থাকে, তাহলে ওই খাবারটা কি করি আমরা কিন্তু হচ্ছে প্লেটে করে আবার উনাদেরকেও কিন্তু হচ্ছে দিয়ে দিই, খালি প্লেট কিন্তু দেই না। তখন বলো উনারও উপকার হয়েছে কিনা? বলো দেখি, আর উনার উপকার হয়েছে? তখন কিন্তু উনারও কিন্তু আচ্ছা, তাহলে এখন কিন্তু হইতেছে উনারও কিন্তু উপকার হয়ে গেছে। ওকে, তাইলে তুমি দেখো এখন কাহিনী হইলো যেহেতু দুইজনের উপকার হইতেছে, তাহলে এটা আমরা কি বলবো বলতো? এটা কি বলবো, ধনাত্মক আন্তঃক্রিয়া নাকি ঋণাত্মক আন্তঃক্রিয়া? বলো, দুইজনের উপকার হইতেছে, বলো এটা ধনাত্মক আন্তঃক্রিয়া হবে নাকি ঋণাত্মক আন্তঃক্রিয়া হবে? বলো তো দেখি, তাহলে এটা কি হবে বলতো? হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। ওকে, আচ্ছা, এটা যদি ধনাত্মক আন্তঃক্রিয়া হয়, আবার এখন তুমি চিন্তা করে দেখো, এখন ধরো তুমি আন্টি যখন তোমার জন্য পাস্তা রান্না করে নিয়ে আসছে বা কোনো কিছু রান্না করে নিয়ে আসছে, তখন ধরো তোমার বাসায় হইতেছে এখন ওই মুহূর্তে রান্না করা ভালো কিছু নাই, যেমন একটু আগে ধরো তুমি তোমার বাসায় হচ্ছে পায়েস রান্না করা ছিল, আন্টিকে হচ্ছে প্লেট ভরে তুমি যখন পায়েস দিয়ে দিচ্ছ, বাটি ভরে পায়েস দিয়ে দিচ্ছ, এখন তোমার বাসায় হয়তো কোনো কিছু নাই, তাহলে তুমি এখন কি করবে বলো তো? তুমি এখন তারে ওই খালি বাটিটা ফেরত দিবা। তো এই যে তুমি তারা খালি বাটিটা ফেরত দিতেছো, এখন তুমি আমার বলো তো এটাতে কি ওনার কোনো উপকার হইতেছে? বলো বলো, এটাতে ওনার কি কোনো উপকার হইতেছে কিনা? এটাতে কিন্তু হইতেছে আমাদের, হ্যাঁ এটা হইতে পারে, ইকরা বাটি রেখে পরে দিব, ঠিক আছে, এখন ইকরা আমরা চাইতেছি না এত লেট করাইতে, আমাদের ক্লাসে টাইম কম, আমরা বাটির সাথে সাথেই দিয়ে দিব, ঠিক আছে। এখানে দেখো আন্টির কিন্তু কোনো উপকার হইতেছে না, কিন্তু বলো অপকার হইতেছে কি? আন্টির কিন্তু কোনো ক্ষতিও করতেছে না। আমরা কি এমন কাজ করছি যে বাটি ভাঙা ফেলছি? বাটি ভাঙা ফেলে না হয় আন্টির ক্ষতি হইতো, কিন্তু বলো আমরা কি এখানে আন্টির কোনো ক্ষতি করতেছি? কোনো ক্ষতিও করতেছে না, অপকারও হইতেছে। তাইলে দেখো এটা কি তখন কি হবে, ধনাত্মক আন্তঃক্রিয়া নাকি ঋণাত্মক আন্তঃক্রিয়া? বলো, শুধু তোমার উপকার হইতেছে, আন্টির উপকারও হইতেছে না অপকারও হইতেছে, তাহলে এটা কি হয় বলো? মাহির মুড়ি দিবা, আন্টি তো হইছে পরের দিন তোমার জীবন রে মুড়ি বানায় ফেলবে, বুঝলা? আন্টিকে মুড়ি দিবা, তোমার সাহস তো কম না, আসলে চেষ্টা কম না। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে কি আমাদের হবে ধনাত্মক আন্তঃক্রিয়া। ওকে, আচ্ছা, তারপর তুমি দেখো এখন কাহিনী হলো সেম জিনিস, এখন ধরো আন্টি তোমার এই যে এরকম ভাবে হচ্ছে তোমার বাসায় এসে খাবার টাবার দিয়ে গেল, এখন তোমার হয়ে যাচ্ছে আন্টির প্রতি একটা ক্ষোভ ছিল, ঠিক আছে, যে আন্টি আমি আপনার এই যে মিষ্টি খাবারে আমি এগুলো হচ্ছে ভুলবো না, আপনি আমার হয়ে গেছে জীবনে এরকম ট্যাক্স লাগাইছে, আমার নামে হয়ে গেছে বিচার দিছে যে ভাবি আপনার ছেলেরে তো দেখছি এইটা এটা করছে, অমুক অমুকের সাথে হইতেছে মিশে, আপনার মেয়ে তো দেখছি এটা এটা করে তমুকের সাথে হইতেছে মিশে, ঠিক আছে, আপনার মেয়ে তো হইতেছে এই সকল কাজ করে বেড়ায়, ছেলে এই সকল কাজ করে বেড়ায়। তো তখন তুমি কি করলা? সে সুন্দর করে হাত থেকে হচ্ছে প্লেটটা ফেলে দিলা, ফেলে দিয়ে বললো হচ্ছে যে উপস, সরি আন্টি, প্লেটটা পড়ে গেছে। এখন তুমি আমারে বলো, এখন তুমি আমার বলো, তখন কি আন্টির হয়েছে কোনো কি ক্ষতি হয়েছে? তখন আন্টির ক্ষতি হয়েছে কিনা বলো? হ্যাঁ, তখন আন্টির ক্ষতি হয়ে গেছে, তখন কিন্তু আন্টির ক্ষতি হয়েছে, কিন্তু বলো তখন কি তোমার উপকার হয়েছে না? তখন তোমার উপকার হয়েছে কিনা বলো? মানে বাটি ফালাই দিচ্ছে, এটা তো হচ্ছে একটা পৈশাচিক আনন্দ থাকবে তোমার মধ্যে, কিন্তু তোমার যে আন্টি খাওয়াইছে ওইটার তোর জন্য তোমার উপকার হয়েছে কিনা বলো? তাহলে ওইটার জন্য কিন্তু তোমার কি হয়েছে বলো তো? তোমার কিন্তু উপকার হয়েছে। তাইলে দেখো ঋণাত্মক আন্তঃক্রিয়াতেও কি হবে, কারো না কারো উপকার হবে, কিন্তু কাহিনী হচ্ছে কি বলতো, একজনের অ্যাটলিস্ট একজনের বা দুইজনের কি হবে, অপকার হবে, কথা বুঝতে পারছি? বলো বলো, বুঝতে পারছি ঋণাত্মক আন্তঃক্রিয়া? তাহলে দেখো এখানে কি হইতেছে, তোমার হইতেছে উপকার হইলো, আন্টির অপকার হইলো, কিন্তু কি হইতেছে একজনের যেহেতু অপকার হইতেছে এটা হলো ঋণাত্মক আন্তঃক্রিয়া। আবার হইতেছে তুমি তো হচ্ছে মনের খুশিতে নাচতেছো, এখন পরে দেখলা যে আন্টির খাবারের মধ্যে কিছু হচ্ছে মিশিয়ে দিচ্ছে, তুমি একেবারে আ আ করে হচ্ছে এই যে হিন্দি সিরিয়ালের নায়িকার মতো পড়ে গেছো, পরে দেখো তোমারও অপকার হলো, আন্টির বাটি ভেঙে গেছে, আন্টির অপকার, তোমারও অপকার, দুইজনের অপকার, ওইটা হবে ঋণাত্মক আন্তঃক্রিয়া, বুঝতে পারছি? বলো, কথা ক্লিয়ার? আচ্ছা, এটা যদি হচ্ছে বুঝে থাকে তাহলে চলো হচ্ছে আমরা সামনের দিকে যাই। আচ্ছা, এখন তোমার জানা লাগবে এই যে আমরা ধনাত্মক আন্তঃক্রিয়া পড়ছি, এই যে আমরা ধনাত্মক আন্তঃক্রিয়া পড়ছি, এটা হচ্ছে আবার দুইটা টাইপ হইতে পারে, একটা হতে পারে মিউচুয়ালিজম আর একটা হতে পারে কি দেখো তো হচ্ছে আমাদের কমেন্সিলিজম। মিউচুয়ালিজম কি, আমাদের এখানে দুইজনই উপকৃত হয়, আর কমেন্সিলিজমে কি হবে, একজন উপকৃত হয়, আরেকজনের কোনো অপকারও হবে না উপকারও হবে না। যেমন হলো এখানে যদি তুমি চিন্তা করে দেখো, এই যে এখানে আমরা
প্রজাপতি দেখতে পাইতেছি। প্রজাপতি কি করে দেখো তো, সে ফুলে ফুলে উড়ে গিয়ে ফুলের থেকে সে মধু খাবে। তাহলে এখন দেখো ফুলের থেকে যখন সে মধু হইতেছে তখন কি হইতেছে, প্রজাপতির উপকার হইতেছে। আবার দেখো ফুল থেকে যখন হইতেছে, প্রজাপতি যখন উড়ে এক ফুল থেকে আরেক ফুলে যায় তখন কি পরাগায়ন হয়, তখন কিন্তু কি হইতেছে বলতো, ফুলের উপকার হইতেছে। তাহলে দেখো যেহেতু দুজনের উপকার হয়, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে কিন্তু আমরা বলে ফেলবো মিউচুয়ালিজম। বুঝতে পারছি ঠিক? এইটা যদি হইতেছে মিউচুয়ালিজম হয়, তারপর তোমার মাথায় রাখা লাগবে এই যে এটা হইতেছে কি আমাদের, বলো একলা বান্ধে, এটা কে বলতে পারে, এটা কি গাছ দেখি, কে বলতে পারো বলো তো, এটা কি গাছ? ভেরি গুড, এটা পোলাপান দেখা যায় চিনে, এটা হইতেছে শিম গাছ, শিম জাতীয়, ঠিক আছে, এটা শিম জাতীয় কোন একটা গাছ পাবো, শিম বা হইতেছে মটরশুঁটি, এটাই কোনো কিছু একটা হওয়ার কথা, শিম হওয়ার কথা। ওকে, আচ্ছা এখন এই যে শিম জাতীয় গাছ, এই পোলাপান বলো শিম কোন জাতীয় খাবার, বলো তো দেখি, শিম কোন জাতীয় খাবার? শিম হইতেছে আমিষ জাতীয় খাবার। ওকে, শিম হলো আমিষ। আচ্ছা, এখন বলো শর্করা, ফ্যাট, আমিষ, এই তিনটার মধ্যে কোনটার মধ্যে নাইট্রোজেন থাকে? বলো কোনটার মধ্যে নাইট্রোজেন থাকে? আমিষের মধ্যে কিন্তু নাইট্রোজেন থাকে। এখন দেখো আমিষের মধ্যে আর কি থাকে, কার্বন থাকে, হাইড্রোজেন থাকে, অক্সিজেনও থাকে। তুমি আমারে বলো সালোক সংশ্লেষণের মাধ্যমে তুমি কি নাইট্রোজেন তৈরি করতে পারবা, বা হচ্ছে আমিষ তৈরি করতে পারো? বলো পারো কিনা? তুমি কিন্তু এখানে পারো না। তাহলে তোমার কাছে কাজ কি করা লাগবে, তোমার কাছে নাইট্রোজেনের কিন্তু হচ্ছে অন্য জায়গা থেকে হচ্ছে নিয়ে আসা লাগে। কারণ তোমার এই গাছটার কি করা লাগবে, শিম বানানো লাগবে, শিমের মধ্যে নাইট্রোজেন লাগবে, নাইট্রোজেন তো নিয়ে আসা লাগবে, নাইট্রোজেন সে আনবে কোত্থেকে? তো এইটা ধরো, এটা হলো এই গাছের হচ্ছে এই জায়গাটাতে মাটি আছে, নিচে হলো দেখো এখানে হচ্ছে মূল। এখন এদের এই যে মূলগুলো আছে না, মূলগুলোর আশেপাশে কি থাকে, কিছু ব্যাকটেরিয়া থাকে। কি থাকবে, কিছু ব্যাকটেরিয়া থাকে। ব্যাকটেরিয়া কি করে, বাতাস থেকে নাইট্রোজেনটা নেয়। এখন বাতাসে তো হচ্ছে N2 হিসেবে নাইট্রোজেন থাকে, ওই নাইট্রোজেনের সাথে বেশি বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া করে নাইট্রোজেনের বিভিন্ন রকমের আয়ন বানায়, নাইট্রেটটাই বিভিন্ন রকমের হচ্ছে কি করবে, আয়ন টায়ন বানায়। তারপর সেই আয়ন গুলা বানায় সে কি করে, সে আয়ন গুলা বানায় এই যে হচ্ছে শিম গাছের যে মূল আছে, এই মূলের মধ্যে ছোট ছোট গুটি বানায়। ছোট ছোট কি করে বলতো, কিছু গুটি বানাবে। এই ছোট ছোট গুটির মধ্যে সে হচ্ছে নাইট্রোজেন গুলোকে হচ্ছে জমা রাখে। এই যে শিম গাছের যে মূলের মধ্যে যে ছোট ছোট গুটি, যেটার মধ্যে সে নাইট্রোজেন জমা রাখে, ওটাকে বলা হয় নোডিউল। ওটাকে বলা হয় নোডিউল। যে আমাদের ব্যাকটেরিয়াটা এই নাইট্রোজেনটা হইতেছে কি করে বাতাস থেকে নিয়ে এই শিম গাছের কে দিতেছে, সাপ্লাই দিতেছে, তাকে আমরা কি বলতেছি বলতো, সেই ব্যাকটেরিয়াটার নাম রাইজোবিয়াম। সেই ব্যাকটেরিয়াটার নাম কি বলতো, রাইজোবিয়াম। রাইজোবিয়াম হলো কি একটা ব্যাকটেরিয়া আছে, বাতাস থেকে নাইট্রোজেন হচ্ছে কালেক্ট করে কাকে দিবে, শিমের মূলের মধ্যে দিতেছে, এবং ওটা গুটি গুটি করে থাকতেছে, এগুলো কি বলতেছি আমরা, এটা হচ্ছে কি আমাদের নোডিউল বলতেছে। এখন দেখো তো, এই যে রাইজোবিয়াম যে আমাদের নাইট্রোজেন দিতে শিমকে, শিমের উপকার হলো, তাহলে রাইজোবিয়ামের উপকার কি, রাইজোবিয়ামের হচ্ছে কেন এই কাজ করবে, সে কেন মাংনা কামলা খাবে? তাহলে দেখো রাইজোবিয়ামের কি করে, এই যে শিম যে হইতেছে সালোক সংশ্লেষণের মাধ্যমে যে খাবারটা তৈরি করতেছে, শর্করা যেটা তৈরি করতেছে, ওই শর্করাটা হইতেছে সে রাইজোবিয়ামকেও কিছু সাপ্লাই দেয়। তাহলে রাইজোবিয়াম তার কাজ করার জন্য শক্তি পায় কোথা থেকে, শর্করা পায় কোথা থেকে, বা হইতেছে শিম থেকে। আবার শিম দেখো আমিষের জন্য হইতেছে নাইট্রোজেন কোথা থেকে পাবে, এই রাইজোবিয়াম ওটা সাপ্লাই দিবে। যেহেতু দুইজন দুইজনের উপকার করতেছে, তাই এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি মিউচুয়ালিজম। কথা বুঝতে পারছি? পোলাপান বলো, রাইজোবিয়াম, নোডিউল, আমিষ, শর্করা, এই ব্যাপারগুলো বুঝতে পারছি কিনা? কথা ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার হইলে আমি এক কাজ করি, এখান থেকে একটু জুম করে তোমাদেরকে দেখা যায় নোডিউল গুলো। এই যে দেখো, এই দেখো হচ্ছে গোল 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 হয়ে আছে। ওকে, এই যে যেগুলো গোল হয়ে আছে এগুলো হলো নোডিউল। ওকে, আচ্ছা এটা হইলে চলো ফোটা হয়ে কি দেখা যায়। এখন তোমার মাথায় রাখা লাগবে, মাঝে মধ্যে দেখা যায় তোমার শৈবাল আর ছত্রাকের মধ্যে একটা সহাবস্থান হয়। কি বললাম, শৈবাল প্লাস কি ছত্রাক, এদের মধ্যে একটা সহাবস্থান হয়। এখন তুমি আমাকে বলো ছত্রাক কোথায় জন্মায়? ছত্রাক কিন্তু, ছত্রাক কাদেরকে আমরা বলতেছি, যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্য কারো কাছ থেকে খাবার টাবার শোষণ করে নেয়। এখন তুমি আমাকে বলো ছত্রাক বিয়োজক হিসেবে কাজ করে না? সে যে কোনো জায়গাতে কোনো একটা পদার্থ পাইলে, তোমার ধরো হচ্ছে একটা জৈব পদার্থ পাইলে, ওটাকে ভেঙে চুরে পুষ্টি শোষণ করে নিতে পারে কিনা, আমরা বলো তো শুনি। ছত্রাক এই কাজটা করতে পারবে কিনা? ছত্রাক কিন্তু এই কাজটা করতে পারে। ওকে, এখন তুমি দেখো তো, একটা শৈবালের কথা চিন্তা করে দেখো, একটা শৈবাল কি করতে পারে, সে সালোক সংশ্লেষণের মাধ্যমে খাবার তৈরি করতে পারে। তো এর জন্য তার কি লাগবে, পানি লাগবে। ওকে, এই জন্য তার কি লাগে বলতো, হচ্ছে পানি লাগবে বা অন্যান্য জিনিসপত্র কিছু দরকার পড়ে। এখন মাঝে মাঝে কি হয়, দেখা যায় যে পরিবেশে আমাদের পানি বা অন্যান্য খনিজ লবণ, এই জিনিসগুলো, পানি খনিজ লবণের খুবই অভাব।
যেগুলো হচ্ছে এত অল্প পরিমাণে থাকে, এই শৈবাল কি করতে পারে না, এই পরিবেশ থেকে, মাটি থেকে বা গাছ থেকে যেখানেই যে শৈবালটা থাকুক, সে কি করতে পারে না, এনাফ হইতেছে পানি বা খনিজ লবণ শোষণ করতে পারে না। তখনই কে চলে আসে বলতো, ছত্রাক, তার বন্ধু ছত্রাক চলে আসে। ছত্রাক কি করে, সে পরিবেশ থেকে পানি, খনিজ লবণ এগুলো কালেক্ট করে কাকে দেয়, সে কালেক্ট করে দিয়ে দিতেছে হচ্ছে শৈবালকে। এবং শৈবাল তখন কি করে, শৈবাল তখন যে কাজটা করবে, এগুলো ইউজ করে সালোক সংশ্লেষণ করে। সালোক সংশ্লেষণ করে উৎপন্ন খাবার সে কাকে সাপ্লাই দেয় বলতো, সাপ্লাই দেয় হলো ছত্রাককে। তাহলে দেখো যে শৈবাল আর ছত্রাক একসাথে মিলেমিশে থাকে, এই জিনিসটাকে বলা হয় লাইকেন। শৈবাল আর ছত্রাক যে একসাথে মিলেমিশে থাকতেছে, একসাথে মিলেমিশে যে জিনিসটা গঠন করতেছে, তাকে আমরা কি বলতেছি, লাইকেন বলতেছি। লাইকেন নিয়ে ডিটেলস তোমরা কলেজে পাবা। তাহলে দেখো শৈবাল আর ছত্রাক মিলে লাইকেন তৈরি হয়। এই যে দেখো, এটাই হলো লাইকেনের ছবি। এই দেখো এখানে কি আছে, ছত্রাক আছে। ওকে, এই যে দেখো এগুলো হইতেছে কি আমাদের শৈবাল। তাহলে দেখো যে শৈবাল আর ছত্রাক মিলে লাইকেন হয়েছে। বুঝতে পারছি? বলো, বুঝতে পারছি কিনা? তাহলে লাইকেন কি বুঝতে পারছি? তাহলে বলো এখন। হ্যাঁ হ্যাঁ, এক তেরা এক মেরা, এরকমই হয়েছে অবস্থা। এখন তুমি এবারে বলো, তাইলে লাইকেন কি হবে, মিউচুয়ালিজম হবে নাকি কমেন্সিয়ালিজম হবে, বলো। লাইকেন কি মিউচুয়ালিজম হবে নাকি কমেন্সিয়ালিজম হবে? মিউচুয়ালিজম। ওকে, ভেরি গুড। আচ্ছা, এটা যদি হয় তারপরে চলে আসি আমরা। এই যে দেখো, তাহলে এখন এখানে যেটা হইতেছে, বাইরে থেকে হচ্ছে বেশি একটা জুম ইন করে ছবিটা তোলা হয় নাই তো, এখানে ভালো করে শৈবাল কোন পার্টটা, ছত্রাক কোন পার্টটা ভালো করে বোঝা যায় না। তো এগুলো কিন্তু হচ্ছে, এখানেও কিন্তু ছোট ছোট শৈবাল থাকতেছে, ছোট ছোট ছত্রাক থাকতেছে। এগুলো কিন্তু একটা লাইকেন, বুঝলেন? আচ্ছা, এটা যদি হয়ে থাকে, এখন আমরা চলে আসি কমেন্সিয়ালিজম। আচ্ছা, কমেন্সিয়ালিজমের আগে তোমরা আমাকে বলো, এই জিনিসটাকে কেউ চিনো? এই জিনিসটাকে কেউ কি চিনো? আচ্ছা, চিনো না। আচ্ছা, এই জিনিসটা খাইছো কে কে? এই জিনিসটা কেউ খাইছো? খুবই টেস্ট কিন্তু। ওই, এটা নুডলস না। উম, হ্যাঁ, আমরা হচ্ছে অনেকেই খাইছি। এটা হচ্ছে এক ধরনের আলু, বুঝলা? এটার ভদ্র নাম হলো চুপড়ি আলু। আমি জানি না, এক এক রিজিয়নে এক এক এলাকাতে হয়তো এক নাম বলে। যেমন হচ্ছে এই আলুটা বেশি হয়েছে আমি খেয়েছি আমার নানু বাড়িতে কিশোরগঞ্জে। তো ওইখানে কি বলে হচ্ছে গাছ আলু না কি যেন আলু জানি বলে, আমি ঠিক খেয়াল নেই নাম। ওকে, এটা গোল আলু না, পোলাপান দেখো। এই যে এই জিনিসটা হইতেছে, আমি হইতেছে সব প্রত্যেকটা ক্লাসের মধ্যে হচ্ছে পাই। তোমরা জানো না কোন জিনিস কোন জায়গায় থাকে। গোল আলু হইতেছে এরকম, যেটা তোমার মাটির উপরে তার গাছটা থাকবে, খুবই ছোট একটা গাছ। কি হয়, মাটির নিচের মধ্যে আলুটা থাকে। ওকে, গোল আলু বলো, ছোট আলু যেগুলো তুমি আমি সবগুলো মাটির নিচে থাকে। তো এটা কি মাটির নিচে নাকি মাটির উপরে ঘুরতেছে, বলো? আচ্ছা পোলাপান, আমার এখানে আজান দিতেছে, তো আজানের জন্য হইতেছে আমরা 1 মিনিটের একটা ব্রেক নিই, আজানের পর আবার আমরা কন্টিনিউ।
ওকে বললাম, তাহলে চলো হচ্ছে আমরা পড়ায় ব্যাক করি। আচ্ছা, যেটা বলতেছিলাম আলু, হ্যাঁ হ্যাঁ আলু। তাহলে দেখো এখানে হইতেছে এই যে আলুটা, এটা হইতেছে কি হবে, নর্মালি আলুগুলা কোথায় হয় তোমার হচ্ছে মাটির নিচে হয়। কিন্তু এই আলুতে কি হবে, এই যে হচ্ছে আমরা চুপড়ি আলু যেটা বলতেছি, চুপড়ি আলুর ক্ষেত্রে যেটা হয় এরকম একটা নর্মাল এটা একটা গাছ থাকে। এটা ধরো হইতেছে আম গাছ, জাম গাছ, যে কোনো গাছই হইতে পারে, এটা কোন গাছ এটা আমাদের ব্যাপার না। তো যেটা করা হয়, চুপড়ি আলু অল্প একটু কেটে একটা আলুকে কি করা হয় এরকম হচ্ছে কেটে টেটে তুমি মাটির মধ্যে হচ্ছে লাগাই দিবা। এখান থেকে একটা গাছ বের হবে। ওই গাছটা বের হয়ে সে সুন্দর করে উঠে, যেটা হচ্ছে মাটি, মাটি থেকে বের হয়ে দেখো সে সুন্দর করে উঠে এবার হচ্ছে আস্তে ধীরে সেই পুরো গাছটারে হচ্ছে পেঁচায় টেঁচায় উপরে উঠবে। এখন এই যে সে পেঁচায় টেঁচায় কেন এই গাছটা উপরে উঠতেছে, এই গাছটা উপরে উঠে কারণ দেখো শালক সংশ্লেষণ করে কিন্তু সে এই আলুগুলা বানাবে। আলুগুলা বানানোর জন্য তার শালক সংশ্লেষণ করা লাগবে। এখন তুমি দেখো এই যে আলু দিয়ে যে সে বানাইতেছে শালক সংশ্লেষণ দিয়ে, শালক সংশ্লেষণ করার জন্য কি লাগবে, সূর্যের আলো লাগবে। তো সূর্যের আলোর জন্য কি করা লাগবে, দেখো মাটিতে বসে থেকে তো সে তো সূর্যের আলো পাবে না। তো সে কি করে উপরে গাছ দিয়ে উপরে উঠে যায়, এসে সূর্যের আলো নিয়ে আসে। এখন তুমি আমার বলো তো, এই যে চুপড়ি আলো উপরে গিয়ে যে সূর্যের আলো আনতেছে, এখানে এই যে হচ্ছে যে আমাদের এই যে এই গাছটা বড় যে গাছটা আছে, এটার কি কোনো ক্ষতি করতেছে সে, বলো বলো, এই গাছটা কি সে কোনো ক্ষতি করতেছে? এই গাছের কিন্তু সে কোনো ক্ষতি করতেছে না। দেখো কোন রকমের ইয়া করতেছে না যে এটার পুষ্টি কেড়ে নিতেছে, ঠিক আছে, এটার একদম জড়ায় টড়ায় মেরে ফেলতেছে, এরকম কিছু না। এই পেঁচায় কষ্ট দেয় না। নাফিসা, তোমরা তুমি আমি মিলে আমরা যে মিলে যে হইতেছে গাছটা যে পরিমাণ কষ্ট দিচ্ছে, সে কিছুই করতেছে না, জাস্ট হচ্ছে সে একটা হচ্ছে সাপোর্ট হিসেবে ইউজ করতেছে। ওকে, আচ্ছা, দেখো এটা কিন্তু হচ্ছে কোনো আমাদের কোনো অপকার করতেছে না। কিন্তু বলো তো চুপড়ি আলুর কি উপকার হইতেছে না? চুপড়ি আলুর কিন্তু উপকার হইতেছে। তাহলে এটাকে আমরা কি বলবো বলতো, কমেন্সিয়ালিজম। সেম কাহিনী হয়েছে এটা রোহিণী উদ্ভিদের ক্ষেত্রেও। তো রোহিণী উদ্ভিদে কি হয় বলতো, যে এরকম হচ্ছে তোমার কিছু গাছ আছে যারা কি করে, তোমার এইভাবে আমাদের এই যে অন্য একটা বড় সড়ো গাছকে সে হচ্ছে কি করে ভিত্তি হিসেবে কাজ করে বেয়ে বেয়ে উপরে উঠে চলে আসে। ওই ক্ষেত্রেও দেখো সে কিন্তু তার নিজের পুষ্টি ঠিকই মাটি থেকে কালেক্ট করে নেয়, সে কিন্তু ওই গাছের কোনো রকমের প্রবলেম করে না। তাহলে এটাকে আমরা কি বলি বলতো, এটাকে আমরা বলতেছি কমেন্সিয়ালিজম। ওকে, আচ্ছা, তারপরে তুমি চলে আসো, এতক্ষণ কিন্তু আমরা ধনাত্মক আন্তঃক্রিয়া পড়তেছিলাম, এখন আমরা পড়বো ঋণাত্মক আন্তঃক্রিয়া। ঋণাত্মক আন্তঃক্রিয়াকে আবার হচ্ছে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। কি কি আছে দেখো তো, শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োটিক। আচ্ছা, শোষণ জিনিসটা আসলে কি, শোষণ জিনিসটা হলো এই যে দেখো একটু আগে কিন্তু তোমরা রোহিণী উদ্ভিদ দেখতেছিলে আগের স্লাইডটাতে, এটা রোহিণী উদ্ভিদ না, কিন্তু এই গাছটার নাম হলো স্বর্ণলতা। এই গাছটার নাম হলো স্বর্ণলতা। স্বর্ণলতা কি করে, স্বর্ণলতা কিন্তু দেখো রোহিণী উদ্ভিদ কি বলছিলাম, রোহিণী উদ্ভিদ কিন্তু মাটির থেকে কিন্তু তার পুষ্টি কালেক্ট করবে, তো স্বর্ণলতা নর্মালি এটা করে না। সে কি করে, যে গাছটাকে বেয়ে বেয়ে সে উপরে উঠতেছে, ওই গাছ থেকেই ওই গাছের সাথে লেগে থেকে ওই গাছ থেকে সে কি করে পুষ্টিটা নিয়ে নেবে, বুঝতে পারতেছি, সেই গাছ থেকে পুষ্টিটা নেবে। এখন বলো, তাহলে স্বর্ণলতা যে এই গাছ থেকে পুষ্টি নিতেছে, বলো এই গাছের কি অপকার হইতেছে কিনা, বলো এই গাছটার অপকার হইতেছে কিনা, এটা অপকার হইতেছে। তাহলে এটার যেহেতু অপকার হইতেছে, তাহলে এটা তুমি কি বলবো, এটাকে বলবো হচ্ছে তুমি ঋণাত্মক আন্তঃক্রিয়া। এখন ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে দেখো তুমি আমাকে বলো তো, এই গাছটার থেকে যে পুষ্টি নিয়ে যেতেছে, পুষ্টিটা কি বলো এই গাছের অধিকার ছিল না? এই গাছের অধিকার ছিল। আমরা কি, আমরা না, এই স্বর্ণলতা কি এই গাছটাকে তার অধিকার থেকে বঞ্চিত করতেছে না, বলো? স্বর্ণলতাটা এই গাছটাকে তার হইতেছে তোমার আহ অধিকার থেকে বঞ্চিত করতেছিল না, এই দেখো। তাহলে যে আমাদের ঋণাত্মক আন্তঃক্রিয়াতে একটা জীব অন্য আরেকটা জীবকে তার অধিকার থেকে বঞ্চিত করে, তাকে আমরা কি বলে থাকতেছি, তাকে আমরা বলতেছি শোষণ। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি আমাদের কি হইতেছে বলতো, এখানে শোষণ হইতেছে। ওকে, আচ্ছা, এখন তুমি চলে আসো এই স্লাইডটাতে। এখানে দেখো তো কি হয়, এটা হলো একটা কোকিল পাখি, বুঝলা, এই কোকিল পাখি। তো কোকিল পাখি বলতো কি করে, সে কিন্তু হচ্ছে সুন্দর করে গিয়ে কাকের বাসায় হচ্ছে ডিম পেড়ে আসে। কাক তো আর জানে না এটা হচ্ছে, খেয়াল করেন এটা হচ্ছে কোকিলের ডিম, সে হচ্ছে নিজের ডিম মনে করে খুব সুন্দর করেছে তা দিবে, তা দিয়ে টিয়ে সে কি করে এটা হচ্ছে ধরো যে বাচ্চাটা হচ্ছে বের করে নিয়ে আসে। এখন তুমি দেখো তারপরও সে বুঝে না যে এটা হচ্ছে কোকিলের বাচ্চা, সে হচ্ছে কাকের বাচ্চা মনে করে, সে সুন্দর করে এই কোকিলের বাচ্চাটা হচ্ছে খাবার দাবার দেয়। এখন বলো এই যে কাকটা তোমার আমাদের কোকিলের বাচ্চার জন্মটা দিতেছে বা এটা হইতেছে খাওয়ায় দাওয়ায় বড় করতেছে, তুমি আমার বলো তো দেখি এখানে কি কাকের যে বাচ্চাগুলা ছিল, কাকের বাচ্চাগুলা কি হইতেছে বঞ্চিত হয়েছে কিনা, বলতো? কাকের বাচ্চাগুলা কি বঞ্চিত হয়েছে কিনা, যে কাকের হচ্ছে তোমার আদর যত্ন থেকে, বলতো? বঞ্চিত হয়েছে না? বঞ্চিত হয়েছে। তাইলে তুমি দেখো এখানেও কি হইতেছে, কিন্তু শোষণ হইতেছে, বুঝতে পারতেছি? এখানেও কি হইতেছে, ঘুরে ফিরে এখানেও শোষণ হইতেছে। ওকে, আচ্ছা, তারপরে তুমি চলে আসো, এখানে চলে আসি এই পার্টটা। এখন তোমার যেটা করা লাগবে সেটা হলো প্রতিযোগিতা। প্রতিযোগিতাটা হলো সংগ্রাম, প্রতিযোগিতা হলো কি বলতো, সংগ্রাম। তাই পোলাপান এর আগের চ্যাপ্টারে আমরা 3 প্রকারের সংগ্রাম করছি না, যে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, দুইটা প্রজাতির মধ্যে যে সংগ্রাম হয়, দেখো হরিণ আর বাঘ,
এই দুইটার মধ্যে কি হয় বলতো, প্রতিযোগিতা হয়। আবার দেখো সিংহে সিংহের মধ্যে কি হইতেছে, সংগ্রাম হইতেছে, প্রতিযোগিতা হইতেছে, এটা কি বলবো, আন্তর্জাতিক সংগ্রাম। তুমি যদি এতে সংগ্রাম বুঝে থাকো, এই ঘুরে ফিরে ওইটারে আমরা প্রতিযোগিতা বলতেছি। ওকে, আচ্ছা। তারপর চলো আমরা এখান থেকে চলে আসি, আমরা এই জায়গাতে চলে আসি। এখন তো আমাদের জানা লাগবে অ্যান্টিবায়োসিস। অ্যান্টিবায়োসিস জিনিসটা আসলে কি? অ্যান্টিবায়োসিস জিনিসটা হলো, এই লোকটার নাম হলো কি, আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং কি করতেছিল? আলেকজান্ডার ফ্লেমিং একদিন হইতেছে এরকম, এটাকে আমরা এরকম একটা বাটি আর কি, একটা কাচের বাটি, যেটাকে বলা হয় পেট্রি ডিশ। ওকে, পেট্রি ডিশ বলতে পারো, একটা কাঁচের একটা বাটির মধ্যে সে হচ্ছে কিছু ব্যাকটেরিয়া ছেড়ে দিচ্ছিল। ওই যে ব্যাকটেরিয়া যে হচ্ছে রাখছিল, ওই ব্যাকটেরিয়াকে সে হচ্ছে enough খাবার দাবার দিচ্ছিল। তো ব্যাকটেরিয়া গুলা কি হতেছিল, খায়া দাওয়া হইতেছে, বড় হইতেছিল, বুঝছো? খায়া দাওয়া মানে ব্যাকটেরিয়া তো বড় হইতেছিল না, সংখ্যা বৃদ্ধি করতেছিল। তো সংখ্যা বৃদ্ধি করে দেখো, আমরা কিন্তু পড়ছিলাম মনেরা, ব্যাকটেরিয়া কিন্তু মনেরার মধ্যে, মনেরা গুলা কি কলোনিয়াল, কলোনি তৈরি করে থাকে। এই যে দেখো, অনেকগুলো মনেরা একসাথে করে আছে। তুমি হয়তো ভেতরের মনেরা গুলো দেখতে পাইতেছো না, কিন্তু দেখতে এরকম হচ্ছে একটা জিনিস দেখতে পাবে, এটা হলো কি, ব্যাকটেরিয়া কলোনি। তো সেইভাবে কলোনি তৈরি করছে। তো অ্যাক্সিডেন্টালি ওইখানে কি হয়েছিল, পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক চলে আসছিল। কি আসছিল বলতো? পেনিসিলিয়াম নামক একটা ছত্রাক চলে আসছিল। তো সে কি করতেছে, তো সে হইতেছে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করতেছিল। পেনিসিলিয়াম নামক ছত্রাকটা সে কিছু রাসায়নিক পদার্থ ক্ষরণ করে ফেলছিল এখানে। ওই রাসায়নিক পদার্থগুলো কি করতেছিল, সে দেখতে পাইলো, আলেকজান্ডার ফ্লেমিং দেখতে পাইলো, এই রাসায়নিক পদার্থগুলো আমাদের ব্যাকটেরিয়ার হইতেছে বৃদ্ধিটা ব্যাহত করতেছে, ব্যাকটেরিয়াটাকে ঠিকঠাক মতো বাড়তেইতেছে না। তাহলে এইখানে কি হচ্ছে, ব্যাকটেরিয়া কিন্তু অপকার হইতেছে, তার মানে কি, এটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। যে ঋণাত্মক আন্তঃক্রিয়াতে একটা আমাদের জীব কিছু রাসায়নিক পদার্থ নিঃসরণ করে, যার কারণে কি হয়, অন্যান্য জীবের অপকার হয়। অন্যান্য জীবের কি হয়, তোমার হচ্ছে যে দৈহিক কার্যাবলী বা জৈবিক কার্যাবলী বাধাগ্রস্ত হয়, তাকে বলা হয় কি, অ্যান্টিবায়োসিস। তাহলে দেখো এখানে কি হইলো, আমাদের রাসায়নিক পদার্থ করতেছে, ক্ষরণ করতেছে পেনিসিলিয়াম, এটা তোমাকে মাত্র বলছি, রাসায়নিক পদার্থ দিয়ে যদি হচ্ছে হার্ম হয়, তাহলে এটা আমরা কি বলবো, অ্যান্টিবায়োসিস। ওইটা সে কি করতেছে, এই ব্যাকটেরিয়াটাকে বাড়তে দিতেছে না, এই আমাদের কলোনিটাকে হচ্ছে নষ্ট করে দিতেছে। তো এখানেও কি হয়েছে বলতো, অ্যান্টিবায়োসিস। ওকে, আচ্ছা। তারপর চলো, আর হ্যাঁ, কালচার মানে হলো খাওয়া দাওয়ায় বড় করা। বুঝলা, কালচার মানে হলো খাওয়া দাওয়া বড় করা, বড় করে গড়ে তোলা। এই যে আমাদের বাবা মা আমাদেরকে কালচার করতেছে, বুঝছো, খাওয়া দাওয়া বড় করতেছে, এইভাবে চিন্তা করতে পারো। আচ্ছা, এখন তুমি চলে আসো পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও পদ্ধতি। তাহলে বলতো, এটা কিন্তু সৃজনশীলের ঘতে আসতে পারে মাঝে মধ্যে, কিন্তু হচ্ছে ধরো এগুলো ঘতে কোয়েশ্চেন হয়, যদিও তোমাদের শর্ট সিলেবাসে নাই, তো সাধারণত আসবে না। তো দেখো তো আসলে তুমি কি লিখতা, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, যত গুরুত্ব আছে সবগুলোর গুরুত্বই অপরিসীম। পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আসলে কিন্তু অপরিসীম। তোমরা দেখবো হইতেছে, এখানে আমি আসলে এত ডিসকাস করতে যাব না, কারণ তোমরা জানো যে আমাদের হচ্ছে, যেহেতু হচ্ছে আমরা গাছ টাছ ঠিকঠাক মতো লাগাই না, প্রচুর রকম পরিমাণ আছে গাছ টাছ কাটতেছি, শিল্প কারখানা বানাইতেছি কোনো রকমের প্ল্যান ছাড়া। শিল্প কারখানা তো বানানো যায়, তো তোমার যেটা দরকার সেটা হচ্ছে একটা প্ল্যান টেন করে, যে কোন জায়গায় শিল্প কারখানা বানাইলে ক্ষতি কম হবে, পরিবেশের ক্ষতি তো অলওয়েজ হবে, কোন জায়গাতে কম হবে। অথবা যে বর্জ্য যেগুলো তো আমরা হচ্ছে উৎপন্ন করতেছি শিল্প কারখানা বা আমাদের দৈনন্দিন জীবন থেকে, ওই বর্জ্যগুলো হচ্ছে কিভাবে আমরা কি করতে পারি বলতো, পরিশোধন করতে পারি, বা কিভাবে হচ্ছে নিউট্রালাইজ করে ফেলা যায়, আমরা নর্মালি হচ্ছে পরিবেশে হচ্ছে না ফেলে দিয়ে। তো ওই ব্যাপারগুলো নিয়ে যদি হচ্ছে আমরা কাজ করি, তাহলে কিন্তু হচ্ছে পরিবেশটা ইজিলি সংরক্ষণ করা যায়। ওকে, আচ্ছা। তাহলে চলো আমরা সামনের দিকে যাই। আচ্ছা, তোমরা এখন আমাকে এই পোল কোশ্চেনের অ্যান্সারটা দিয়ে দাও তো দেখি। নিয়ম, আরো অনেক 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 স্লাইড বাকি। এখন তুমি কি করবা বলো, এতগুলো স্লাইড যে বাকি, এখন তোমার মতামত, তুমি কি করবা বলো। আচ্ছা, তাইলে আমি এখান থেকে পোলটা এন্ড করে দিতেছি। দেখো, মোটামুটি তো সবাই দেখা যায় এটা পেরে গেছো। কে দুইটা ভাগে ভাগ করছে, ওটা। ওকে, আচ্ছা। এটা যদি হয়, তারপর আমরা চলে আসি এখানে, এই পোলের অ্যান্সারটা দিয়ে দাও তো দেখি।
আচ্ছা, তাহলে এই পোল কোয়েশ্চেনটাও এন্ড করে দেই। দেখা ফলাপান একটু আগে পড়াইছি যে পেনিসিলিয়াম থেকে রাসায়নিক পদার্থ বের হইতেছিল কিছু, এগুলা কি করতেছিল, ব্যাকটেরিয়া কি হইতেছে, বড় হয়ে দিতেছিল না, কলোনি বাড়াইতে দিতেছিল না। তো এখানে কি ছিল, ব্যাকটেরিয়ার বিকাশ বাধাপ্রাপ্ত হইতেছিল, ওইটা কি বলছিলাম, অ্যান্টিবায়োসিস। এগুলো যদি ভুইলা যায় তাহলে কেমনে হয় বলো? এই পোলটা দাও দেখি, এটা হইতেছে একটা আগে পড়ে আসছিলাম, এই টাকার মাথায় আছে। পোলাপান এই যে এটা হইতেছে সবাই প্রায় বেশিরভাগই হইতেছে ভুল করছো, মাত্র 47% হচ্ছে আমি কারেক্ট অ্যান্সার পাই। তাই পোলাপান দেখো কি বলছিলাম, শিম গাছের শিম বানানো লাগবে। এই যে শিম গাছ যে আছে, যাতে শিম যে বানাবে, শিম বানানোর জন্য কি লাগবে, নাইট্রোজেন লাগবে। তো গাছ কি করতে পারে না, নর্মালি নাইট্রোজেন নিজে নিজে নিতে পারে না। তো এখানে মাটির মধ্যে কি থাকে, মাটির মধ্যে হচ্ছে একটা ব্যাকটেরিয়া থাকবে, নাম হলো কি, রাইজোবিয়াম। এই যে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম গাছকে কে দেয়, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম গাছকে দিয়ে দিতেছে নাইট্রোজেন। ওকে, আর শিম গাছ রাইজোবিয়ামকে কি দেয় বলো, পারিশ্রমিক হিসেবে কি দেয়, ওটা দিতেছে আমাদের শর্করা। এটা কিন্তু বলছিলাম সালোক সংশ্লেষণের মাধ্যমে যে শর্করা হয়, ওটা কিন্তু রাইজোবিয়ামকে দেয়। তাহলে বলো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে কি পেয়ে থাকে, শর্করা। বুঝতে পারতেছি? বলো, বুঝতে পারছি কিনা? অনেকে কিন্তু হচ্ছে নাইট্রোজেন দেখাইছে, এটা কিন্তু নাইট্রোজেন হবে না, এটা কিন্তু হবে শর্করা। কে কাকে দিতেছে, কি দিতেছে, খেয়াল করা লাগবে। আচ্ছা, এরপরে তোমাদের জন্য থাকতেছে একটা সৃজনশীল প্রশ্ন। এটা হচ্ছে তোমরা একটু বাসায় প্র্যাকটিস করে দেখতে পারো, যদিও তোমাদের শর্ট সিলেবাস এই চ্যাপ্টার নাই, কিন্তু করে দেখতে পারো, এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, এবং এর সাথে সাথে চলে আসছে তোমাদের লাস্টের স্লাইড। আমাদের আজকের ক্লাস মোটামুটি এই পর্যন্তই থাকবে। আশা করি তোমরা টপিকগুলো বুঝতে পারছো, যদিও হইতেছে ইন্টারেস্টিং এবং ইজি টপিক ছিল। এবং আশা করতেছি নেক্সট ক্লাসে তোমাদের সবার সাথেই দেখা হবে আবার। তোমরা যেটা অনেকে করতেছো এখন, যে ক্লাসের এগুলো তো হচ্ছে কি নাই, শর্ট সিলেবাসে নাই, ক্লাস করে কি করবো। কিন্তু আমি আশা করবো নেক্সট ক্লাসে আসবা। নেক্সট ক্লাসে হইতেছে আমরা যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো জেনেটিক্স। ওকে, জেনেটিক্স এর ব্যাপারটা তো হচ্ছে মাথায় রাখা লাগবে। ঢাকা ইউনিভার্সিটিতে যদি তোমাকে আমি এই ইউনিট বা সায়েন্স রিলেটেড সাবজেক্ট গুলোর যদি কথা বলি, এখন মোস্ট ওয়ান্টেড সাবজেক্ট হলো ঢাকা ইউনিভার্সিটির সায়েন্স রিলেটেড সাবজেক্ট হলো জেনেটিক্স। সিট খুবই সম্ভবত 17টা না 18টা, এরকম কোনো কিছু হবে, 17টা বা 18টা সিট। তো খুবই ইন্টারেস্টিং একটা সাবজেক্ট। নেক্সট ক্লাসে আসলে তোমরা এটা ভালো একটা আইডিয়া পাবে। তো নেক্সট ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দোয়া করো সবাই আমার জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। ও, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা চাইলে হ্যান্ড রেজ করতে পারো, যে আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোয়েশ্চেন। আচ্ছা, দেখি আমাদের সাথে আছে মাহির আফসার। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। মাহির, কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। বলো তোমার কি প্রশ্ন? ভাইয়া, জি ভাইয়া, ওই যে আমরা তো উৎপাদক হিসেবে গাছকে উদ্ভিদকে বলতেছি। হুম এখন হুম। যে উদ্ভিদকে যে গ্রহণ করবে তাকে বলছে আমরা তৃণভোজী বা প্রথম স্তরের খাদক। তারপর আমরা মানুষকে বলতে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। তো ভাই কিন্তু মানুষও তো উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে। যেমন ধরেন উদ্ভিদ থেকে বিভিন্ন ফলমূল, তারপরে হ্যাঁ, হ্যাঁ। বিভিন্ন শাকসবজি, মাহির, তো সেগুলো তো উদ্ভিদ, সেগুলো তো উৎপাদক। তাহলে মানুষ কেন প্রথম স্তরের খাদক না বা না তৃণভোজী না? মাহির, এখন কথা হচ্ছে মাহির, মানুষ প্রথম শ্রেণীরও খাদক, দ্বিতীয় শ্রেণীরও খাদক, তৃতীয় শ্রেণীরও খাদক, বুঝলাম। মানুষের মতো যারা হইতেছে সবগুলাই খায়, তাদেরকে কিন্তু বলা হয় সর্বভুক। তোমাদের বইয়ে মেবি বলা আছে কোনো কিছু একটা। তো এখন তোমাদের বইয়ে মানুষকে যে যদি মনে হয় দ্বিতীয় স্তরে বলছে বা তৃতীয় স্তরে বলছে, এর মানে যে সে শুধু দ্বিতীয় বা তৃতীয় স্তরে থাকে এরকম না। মানুষ তো হচ্ছে এই শাকলতা পাতা খায়, ওরাও তৃণভোজী হবে, বুঝতে পারছি? ভাই তাহলে যদি অপশনে যদি থাকে, তাহলে কি আমরা ওই সর্বভুজি বলবো? হ্যাঁ শোনো, এখন অপশনে থাকলে তুমি যেটা করে তোমার বই ফলো করবা, বুঝলা। তোমার বইয়ে যদি বলা থাকে এটা, মানে বইয়ে যে ইনফরমেশনটা দেওয়া আছে ওইটা ফলো করো। বইয়ে যদি, আমি ঠিক জানি না তোমাদের বইয়ে অবজেক্টিভটা খেয়াল নেই, যদি বলা থাকে যে সর্বভুক দেয়া থাকলে মানুষকে এক্সাম্পল হিসেবে ইউজ করে থাকলে এটাকে এক্সাম্পল হিসেবে তুমি দিয়ে দিবা। বা যদি এখন মানুষকে যদি বলা হয় যে জাস্ট হচ্ছে দ্বিতীয় শ্রেণী, তাহলে দ্বিতীয় শ্রেণী বলবা, বইটা ফলো করবা, বুঝলা। কারণ ওইখানে তুমি স্যার যদি তোমার এরকম কোনো ইয়া করে, তুমি অবশ্যই বইটাকে রেফারেন্স ইউজ করতে পারবা।
তুমি যদি বলো স্যার চিন্তা করে দেখেন, এরকম তো হয়। স্যার হয়েছে তোমার মাথার মধ্যে বাইরে দিয়ে তোমার চিন্তা ক্ষমতা কমায় দিবে, যে বইয়ের মধ্যে আছে তুমি গুলো লিখছো কেন, বুঝতে পারতেছি? তো তুমি দেখো এই জন্য বইটা ফলো করবো, বুঝতে পারছি? আর ভাইয়া আমরা তো মানুষের এর বিভিন্ন অঙ্গকে আমরা কৃত্রিম ভাবে তৈরি করতে পারি, যেমন কিডনি, হৃৎপিণ্ড। ভাই উদ্ভিদেরও কি এভাবে এরকম বিভিন্ন অঙ্গ কৃত্রিম ভাবে তৈরি করা সম্ভব? না না, শোনো, এই কি কৃত্রিম ভাবে তৈরি করা বলতে, হ্যাঁ এখন মানুষের গুলো যেটা হচ্ছে একটা মেশিন টাইপ হয়ে যায়, যে কিডনি বা হৃৎপিণ্ড। উদ্ভিদের গুলা হইতেছে কৃত্রিম ভাবে তৈরি করা যায়। তো ওইটা হইতেছে কৃত্রিম ভাবে উদ্ভিদের অঙ্গ না, মানে পুরো গাছটাই বানানো যায়। একটা গাছ থেকে তুমি একটা গাছই বানাইতে পারবা। আমরা নেক্সট দিন পড়বো টিস্যু কালচার। ওকে, নেক্সট দিন হচ্ছে আমরা নেক্সট চ্যাপ্টারে এটা টিস্যু না ভাই, কালচারের মধ্যে আমরা পড়বো। নির্দিষ্ট কোনো অঙ্গ যেমন প্লাস্টিড বা আপনার ক্লোরোফিল, এবার আচ্ছা, এটা নির্দিষ্ট অঙ্গাণুর কথা বলতেছো না? জি জি অঙ্গাণু। ভাই। আচ্ছা, অঙ্গাণু জি হইতেছে ওইভাবে আমি তৈরি করা যায় কিনা ঠিক যায় না, যাওয়ার কথা না। শোনো, অঙ্গাণু এভাবে তৈরি করা যাওয়ার কথা না। দেখো মানুষ কিন্তু এই পর্যন্ত অনেক কিছুই বানাইতে পারছে। তো মানুষ কিন্তু এখন পর্যন্ত এই পর্যন্ত কোনো কোষ বানাইতে পারে না, বুঝলে? মানুষ জানে যে একটা কোষের মধ্যে কোন একটা জীবের কয়টা কোষের মধ্যে কতগুলো ডিএনএ থাকে বা কি কি থাকে, হ্যান ত্যান হাবি যাবে, কিন্তু মানুষ কিন্তু এখনো ওইভাবে কিন্তু কোনো একটা কোষ বানাইতে পারে নাই। তো অঙ্গাণু গুলো বানাতে পারার কথা পসিবল না, বুঝতে পারছি? আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকে মাহির। ওয়ালাইকুম আসসালাম। মাহিরের পর আমরা চলে যাই ইশতিয়াকের কাছে। ইশতিয়াক, শুনতে পারছো? ভাই আমার রুটিন দেন। তোমার কোনো প্রশ্ন আছে? যাদের টপিক রিলেটেড প্রশ্ন আছে তোমরা রেজেন করবা, আদারওয়াইজ কেউ রেজেন করবা না, ঠিক আছে? আচ্ছা, এরপর আছে আফিয়া। ভাইয়া আসসালামু আলাইকুম, শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম আফিয়া, কেমন আছো? বলো। আলহামদুলিল্লাহ ভাইয়া। ভাইয়া আমি একটা জিনিস বুঝি নাই, শেষ যে পোল কোশ্চেনটা ছিল, পোল কোশ্চেন 5টা, ওইটা বুঝি নাই। এই যে পোল কোশ্চেন এটা, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে কি পেয়ে থাকে? জি ভাইয়া, এটা বুঝি নাই। আচ্ছা, রাইজোবিয়ামের ব্যাপারটা বুঝছো? যে আমরা কি বলছিলাম যে শিম গাছের কি লাগে, শিম গাছের মধ্যে তার কাজ হচ্ছে শিম বানানো। এখন শিম জি বানানো, সে যে বানাবে ওটার মধ্যে দেখো নাইট্রোজেন জাতীয় পদার্থ, আমিষ থাকতেছে। ওই আমিষের জন্য তার কি লাগবে? নাইট্রোজেন লাগবে। এখন জি ভাইয়া। নর্মালি একটা গাছ যেটা করে, বাতাস থেকে তোমার সে কার্বন ডাই অক্সাইড নিয়ে নেয়, ওকে, বা ধরো মূল থেকে পানি নিয়ে নেয়, এটা নর্মালি যে কোনো গাছই করতে পারে। এখন দেখো ওইগুলো দিয়ে সে কিন্তু সালোক সংশ্লেষণ করবে। তো আমিষ তৈরি করার জন্য তার কিন্তু লাগবে হচ্ছে নাইট্রোজেনটা লাগবে। নর্মাল ওয়েতে সে নাইট্রোজেনটা দিতে পারে না। তো এর জন্য কি হয়, মাটিতে দেখা যায় নাইট্রোজেনটা নেওয়ার জন্য তাকে হেল্প করে রাইজোবিয়াম নামক একটা ব্যাকটেরিয়া। জি স্যার। রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কি করবে, বাতাস থেকে নাইট্রোজেন ধরে ধরে নিয়ে এসে তার মূলের মধ্যে এরকম গুটি গুটি করে হচ্ছে রেখে দেয়, নাইট্রোজেন জাতীয় যৌগ করে রেখে দেয়। ওইগুলা থেকে দেখা যায় সে দিন শেষে আমিষ তৈরি করে ওই শিমের মধ্যে আর কি নিয়ে রেখে দিবে গাছ। তাহলে বলো রাইজোবিয়াম গাছটাকে কি দিতেছে? ও, গাছ থেকে, হ্যাঁ, শর্করা নিচ্ছে ভাইয়া। না, রাইজোবিয়াম গাছকে কি দিতেছে? গাছকে দিচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেন। রাইজোবিয়াম গাছকে দিতেছে নাইট্রোজেন, ওকে। এই যে গাছকে নাইট্রোজেন দিতেছে, এটাকে বলা হয় নাইট্রোজেন সংবন্ধন করা, গাছের মধ্যে রেখে দিতেছে। বায়বীয় নাইট্রোজেনটাকে আমাদের কোনো একটা পদার্থ, নাইট্রোজেন জাতীয় পদার্থ তৈরি করে গাছের মধ্যে রেখে দিচ্ছে, এটাকে বলতেছি নাইট্রোজেন সংবন্ধন করা। এখন তুমি দেখো এই যে এখানে আমাদের গাছের মধ্যে কি আছে, গাছ কি করতেছে, সে তো সালোক সংশ্লেষণ করবে। তো যে নাইট্রোজেন নিয়ে কাজ করবে এরকম, সে কিন্তু সালোক সংশ্লেষণও করবে। সালোক সংশ্লেষণ করে সে কি বানাইছে, শর্করা। তাহলে দেখো ওই শর্করাটা সে কাকে দেয়? শর্করাটা কিন্তু রাইজোবিয়ামকেও দেয়, সে নিজের কাজে তো ইউজ করবে এই শর্করাটা, রাইজোবিয়ামকেও দিবে। তাহলে এখন তুমি কোশ্চেনটা করো, কোশ্চেনটা কি, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া শিম জাতীয় উদ্ভিদ থেকে কি পেয়ে থাকে বলো? শিম আচ্ছা, জাতীয় উদ্ভিদ হ্যাঁ, থেকে শর্করা পেতেছে না? শর্করা পেয়ে থাকে। জি ভাইয়া, বুঝছি ভাইয়া। ওকে, চার কোনো কোশ্চেন? আচ্ছা, না ভাইয়া, আসসালামু আলাইকুম ভাইয়া, থ্যাংক ইউ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ তোমাকে আফিয়া। আচ্ছা, আফিয়ার পর আমরা চলে যাই রাইসুল ইসলাম রনির কাছে। আচ্ছা, এরপর তাকওয়া, প্রশ্ন করতে পারো। তাকওয়া, শুনতে পারছো? আচ্ছা, এরপর মিথিলা। ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলো। ভাইয়া একটা লাইন বলছিলেন, জীববৈচিত্র্য প্রভাবের মধ্যে পরিবেশে যত বৈচিত্র্য থাকে বাস্তুতন্ত্র তত শক্তিশালী হয়। হম হম হম। আসলে ওইটা ওইটা
বুঝতেছি না, মানে এটাকে আমি বোঝার চেষ্টা করতেছি, লাইনটা কিন্তু বুঝতেছি না। আচ্ছা শক্তিশালী দেখো, মানে শক্তিশালী হয় বলতে এটা হচ্ছে মানে এইভাবে তুমি চিন্তা করতে পারো যে বাস্তুতন্ত্রের মধ্যে দেখো যত ভিন্ন ভিন্ন রকমের জীব আছে, তুমি দেখো এটা বাস্তুতন্ত্রকে যদি হচ্ছে তোমার টিকে থাকা লাগে, তোমার কি করা লাগবে হচ্ছে ইনডাইরেকশনটা বেশি হওয়া উচিত, তাই কিনা বলো? তাদের মধ্যে যত মিথস্ক্রিয়া হবে যে তত বেশি হচ্ছে তোমার কি হবে, বাস্তুতন্ত্রটা তত জীবন্ত তোমার কাছে মনে হবে। তোমার জীব হচ্ছে কম, তারপর হচ্ছে এদের মধ্যে কোনো রকম ইন্টারাকশন হয় না, তখন কিন্তু হচ্ছে ধরো আমাদের বাস্তুতন্ত্রটা কি হবে না, অ্যাক্টিভ থাকে না। এখন ধরো তুমি যদি এভাবে চিন্তা করো, এই একটু আগে আমি বলতেছিলাম, এখন শুরুর দিকে স্লাইডটাতে আসি। এই যে এখানেই বলতেছিলাম গাছকে খাইতেছিল ঘাস ফড়িং, তারপর আমি কি বলতেছিলাম, এই যে গাছকে যে ঘাস ফড়িং খেয়ে ফেলতেছিল, ঘাস ফড়িং কে খাইতেছিল হচ্ছে ব্যাঙ, ব্যাঙকে খাইতেছিল সাপ। তারপর আমি কি বলছিলাম যে ঘাস ফড়িং গুলো ধরো মারা গেছে, তখন তো কি হবে না, সে তো হচ্ছে ব্যাঙ তো আর কোনো কিছু খাওয়ার কোনো কিছু পাবে না। এখন তুমি চিন্তা করে দেখো, ধরো ঘাস ফড়িং এর একটা প্রজাতি বিলুপ্ত হয়ে গেছে, এরও আমাদের দুইটা বাস্তুতন্ত্রের কথা চিন্তা করো, একটা বাস্তুতন্ত্রে ঘাস ফড়িং এর জাস্ট একটা প্রজাতি ছিল, আর বি বাস্তুতন্ত্র ওইটাতে কি ছিল, ঘাস ফড়িং এর দুইটা প্রজাতি ছিল, বা ঘাস ফড়িং এর বা অন্য যে কোনো ফড়িং জাতীয় জিনিসপত্র ছিল আর কি। এখন কাহিনী হলো দুইটা থেকে এ আর বি দুইটা থেকে কি হয়েছে, আমাদের ঘাস ফড়িং বিলুপ্ত। তুমি আমাকে বলো তো ব্যাঙ তখন হইতেছে কোনটাতে বেঁচে থাকবে? বিতে বেঁচে থাকবে না, কারণ বিতে কি হয়েছে বলো, আমার অন্যান্য অনেক হচ্ছে বৈচিত্র্য ছিল না, অন্যান্য অনেক টাইপের ফড়িং ছিল না, বুঝতে পারতেছি? তাইলে কি হইতো বলতো, একটা ইমব্যালেন্স হয়ে যেত না? এই ব্যাপারটা কি বোঝানোর চেষ্টা করছি, যে তোমার হাতে যত বেশি অপশন থাকবে ততই বেশি কিন্তু হচ্ছে মানে বৈচিত্র্য যত বেশি হবে ততই বেশি কিন্তু জিনিসগুলো অ্যাক্টিভ হবে, বুঝতে পারতেছি? মানে তত বেশি দিন টিকে থাকবে এগুলা। বুঝলাম না তোমার কথাটা। মানে যত শক্তিশালী হবে বাস্তুতন্ত্রটা তত বেশি দিন এটা স্থায়ী হবে। স্থায়ী হবে বা এদের মধ্যে ইন্টারাকশন বেশি হবে, এই হইতেছে এই কথা। বা ধরো কোনো একটা প্রবলেম হলে ওরা হচ্ছে নিজেদের মতো করে মিটিয়ে নিতে পারবে, এই হইতেছে। আচ্ছা ভাই। আচ্ছা ধন্যবাদ তোমাকে। আচ্ছা মিথিলার যদি ইয়া হয় ভাই, তাহলে কি হচ্ছে আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখবো? জি ভাইয়া। ভাই তাহলে কি আজকের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি? আচ্ছা, যেহেতু আর কোনো রিজন নেই তাহলে আমরা কি ক্লাসটা শেষ করতে পারি। ওকে ওকে, ধন্যবাদ ভাই, তাহলে আপনাকে পোলাপান তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো তাহলে। আশা করি ক্লাসটা বুঝতে পারছো, আর আশা করতেছি নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, দোয়া করো আমার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইয়াকে সুন্দরভাবে ক্লাসটি শেষ করে দেওয়ার জন্য। আর কষ্ট করে একটা পিডিএফটা আপলোড করে দেবেন, আপনি চাইলে লিখে নিতে পারেন। রাফি আপু, আপনি কিছু বলবেন? না ভাইয়া, আমরা ক্লাস শেষ করতে পারি। ভাইয়া চ্যাটে ওদের কিছু কোশ্চেন আছে উদ্ভাস রিলেটিভ। আচ্ছা সরি ভাই, কিউএনএ তে একটু দেখে নিন। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপু সুন্দরভাবে আজকের কিউএনএ প্রশ্ন উত্তরগুলো দেওয়ার জন্য। আর আপনি চাইলে লিখে নিতে পারেন আপু। আসসালামু আলাইকুম। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেকেই প্রশ্ন করছো, ঠিক আছে, চ্যাট বক্সেও করছো এবং কিউএনএ করছো। যাই হোক, তোমাদের রেসপন্স গুলো আমি করবো এখন, ঠিক আছে, তোমরা একটু শুনিও। শর্ট সিলেবাসটা তোমরা একটু বোর্ড কর্তৃক যে সিলেবাসটা আছে এটা তোমরা নিজেদের মধ্যে একটু কালেক্ট করে নিও। তাছাড়া আমাদের যে ওয়েবসাইটে আছে উদ্ভাস www.udvas.com লিখে গুগলে সার্চ দিয়ে তুমি আমাদের এখান থেকে শর্ট সিলেবাসটাও নিতে পারবা, ঠিক আছে, শর্ট সিলেবাসটাও আছে। আচ্ছা সম্ভবত এটাই তোমাদের লাস্ট পার্ট ছিল, তো দেখতে পারছো তোমাদের রুটিনে। এরপর কিছু হলে তোমরা জানতে পারবা। বই সম্পর্কিত বিষয়ে কোনো মনে হয় বলা হয়নি আমাদের নির্দেশনা। তো যদি কোনো বই সম্পর্কে কথা বলা হয় তো ইনশাল্লাহ তোমরা বই পাবা, আদারওয়াইজ যদি বই সম্পর্কে কোনো কথাবার্তা না হয় তাহলে তো বই পাবা না। সম্ভবত তোমাদের সামনে মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে, তাহলে তোমরা মডেল টেস্টেও ভর্তি হতে পারো। মায়ের এটা হবে না। ও সরি, তোমাদের তো মডেল টেস্ট না, তোমাদের আমি দুঃখিত সেটার জন্য। তোমাদের তো 23-এর জন্য, যাই হোক 23-এর না 22-এর জন্য আর কি শুরু হবে।
আচ্ছা রাইসুল, তুমি একই কথা বারবার বলো, ঠিক আছে? এসব থেকে একটু নিজেকে সরিয়ে রাখার চেষ্টা করো, ঠিক আছে? টপিক রিলেটেড যে কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো, আজকের উদ্ভাস সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারো। বারবার এক এক রকম প্রশ্ন করতেছো, ঠিক না। আচ্ছা, সম্ভবত আর কোনো প্রশ্ন নেই, তো আমি আজকে এই ক্লাসটা এন্ড করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।